procedural modeling of clocked sequential circuits. সিকুয়েন্সিয়াল সার্কিট সেটা ক্লক, সেটা তো বুঝতেই পারতেছো, আর সেটার জন্য প্রসিডিউরাল মডেলে কোড লিখতে হবে। এখন এখানে যে ফাইনাইট স্টেট মেশিনের একটা মডেল দেয়া আছে। এখন ফাইনাইট স্টেট মেশিন কি? ফাইনাইট স্টেট মেশিন হচ্ছে ওই যে সিকুয়েন্সিয়াল সার্কিট ডিজাইন করার পরে যে আমরা অ্যানালাইজ করার পরে যে আমরা একটা ট্রানজিশন ডায়াগ্রাম আঁকি, তো ট্রানজিশন ডায়াগ্রামটাতে তো স্টেট গুলো ফিক্সড থাকে, মানে ইনফাইনাইট নাম্বার অফ স্টেট থাকে। আমরা মানে জানি যে কয়টা স্টেট হবে, 4টা 8টা 16টা বা যে কয়টা স্টেট সেটা হবে। তো সেই জন্য এটাকে ফাইনাইট স্টেট মেশিনও বলে। তো সিকুয়েন্সিয়াল সার্কিট আর ফাইনাইট স্টেট মেশিন একই জিনিস, নাম আলাদা। এখানে যে মডেলটা আঁকা আছে, তো এখানে দেখো এই জিনিসটা এখন বুঝতে হবে। কোড লেখার জন্য এখানে যা যা ইনপুট আউটপুট, তারপরে যে ব্লকগুলো আছে তাদের ইনপুট আউটপুট কি সেগুলো বুঝতে হবে আগে। তো এটা সিকুয়েন্সিয়াল সার্কিটেরই ব্লক ডায়াগ্রাম যেটা শিখছিল সেইটাই, কিন্তু এখানে একটু ডিফারেন্টলি আঁকা আছে, কিন্তু জিনিস একই। ঠিক আছে, জিনিস একই কিভাবে সেটাতে যাচ্ছি। এখানে এই যে পুরা যে একটা দুইটা ব্লক আছে, একটা হচ্ছে কম্বিনেশনাল লজিকের ব্লক আর একটা হচ্ছে কারেন্ট স্টেট ফ্লিপ ফ্লপস এর ব্লক। এটা হলো সিকুয়েন্সিয়াল সার্কিটে ওই যে অ্যান্ড গেট অর গেট দিয়ে একটা পোরশন থাকে, ওইটা হচ্ছে কম্বিনেশনাল লজিক। ঠিক আছে, আর একটা হচ্ছে ফ্লিপ ফ্লপের একটা পার্ট থাকে, সেটা হচ্ছে এই কারেন্ট স্টেট ফ্লিপ ফ্লপের ব্লক। কারণ কোন সিকুয়েন্সিয়াল সার্কিট যখন অ্যানালাইজ করো বা ডিজাইন করে যখন লজিক ডায়াগ্রাম আঁকো, এটাই থাকে। দুইটা বা তিনটা যে ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করো, সেই ফ্লিপ ফ্লপ থাকে, আর সাথে কিছু অ্যান্ড গেট অর গেট দিয়ে কানেকশন থাকে, যেখানে এক্সটার্নাল ইনপুট থাকে, এক্সটার্নাল আউটপুট থাকে, এগুলা সেই পার্টটা হচ্ছে এই কম্বিনেশনাল লজিকের পার্ট। এখন কার কোনটা ইনপুট সেটা দেখি। কম্বিনেশনাল লজিকের এই একটা ইনপুট নাম হচ্ছে xi, এটা হচ্ছে এক্সটার্নাল ইনপুট, সেটার নাম দিছে xi, অন্য নামও দেওয়া যায়, তা আগে এটা বুঝে নেই তারপরে। এইটা হচ্ছে এক্সটার্নাল ইনপুট, আর এটা হচ্ছে এক্সটার্নাল আউটপুট zi। ধরো এক্সটার্নাল ইনপুট x আর এক্সটার্নাল আউটপুট z। আমরা যখন ডিজাইন বা অ্যানালাইজ করছি তখন কিন্তু এইভাবেই ধরছি যে এক্সটার্নাল ইনপুট গুলোকে x1 x2 বা একটা ইনপুট হলে x এভাবে ধরছে, আর আউটপুট কে z ধরছি। তো সেটাই এখানেও তাই। তো এক্সটার্নাল ইনপুট x, এক্সটার্নাল আউটপুট z, এই দুটাতে পরে আসতেছি। তারপরে এই যে কারেন্ট স্টেট ফ্লিপ ফ্লপের যে ব্লক আছে, এখানে দুইটা ইনপুট, একটা হচ্ছে ক্লক। ক্লক তো দিতেই হবে, যেহেতু ওখানে ফ্লিপ ফ্লপ, এই যে মেমোরি এলিমেন্টস এর যে ক্লক থাকে, এটা তো মেমোরি এলিমেন্টস যেখানে ফ্লিপ ফ্লপ আছে, সো এখানে ক্লক তো দিতেই হবে। সাথে আরেকটা আছে রিসেট, কারণ রিসেট করার দরকার হবে। রিসেট হচ্ছে ওই যে ক্লিয়ার ইনপুট থাকে, এটা তো ডিজাইন অ্যানালাইজ করার সময় বোঝানোই হয়েছে, ফ্লিপ ফ্লপেও বোঝানো হয়েছে যে ক্লিয়ার ইনপুট থাকবে। তো ক্লিয়ার ইনপুট কেন, ওইটাই হচ্ছে রিসেট ইনপুট, এখানে একই কথা। তাহলে এখানে এই যে পুরো যে ফাইনাইট স্টেট মেশিন বা সিকুয়েন্সিয়াল সার্কিট, সেটার দুইটা ব্লক এখানে আঁকা আছে। একটা হচ্ছে কম্বিনেশনাল লজিক ব্লক, যেখানে আমরা এক্সটার্নাল ইনপুট দিব, আবার যেখান থেকে আমরা এক্সটার্নাল আউটপুট পাবো। আর একটা ব্লক আছে কারেন্ট স্টেট ফ্লিপ ফ্লপস, যেখানে ক্লক ইনপুট হিসেবে দিতে হবে আর রিসেট ইনপুটও থাকবে। এখন এই যে কম্বিনেশনাল লজিক থেকে যে একটা আউটপুট কারেন্ট স্টেট ফ্লিপ ফ্লপে ইনপুট হিসেবে যাচ্ছে, আবার কারেন্ট স্টেট ফ্লিপ ফ্লপের একটা আউটপুট কম্বিনেশনাল লজিকে ইনপুট হিসেবে যাচ্ছে, এই দুটার ইনপুটের নাম কি সেটা বলতে হবে। কম্বিনেশনাল লজিক থেকে ফ্লিপ ফ্লপে ইনপুট যেটা যাবে সেটার নাম কি, আর কারেন্ট স্টেট ফ্লিপ ফ্লপ থেকে কম্বিনেশনাল লজিকে যে ইনপুট যাবে সেটার নাম কি, কেউ বলতে পারবা? জানো এটা সিকুয়েন্সিয়াল সার্কিট যখন বোঝানো হয়েছে, এটা নিয়ে কথা বলা হয়েছে, বলতে পারবা কেউ? যে এই দুইটা যে লাইন, এই লাইন দুটার নাম কি?
ম্যাম নেক্সট স্টেট লজিক। হুম, আবার বলো। নেক্সট স্টেট লজিক। নেক্সট স্টেট লজিক কোনটা? এখানে তো দুইটা লাইন, কোনটা কি বলতেছো? ম্যাম কম্বিনেশন থেকে যেটা ইয়েতে গেছে ঠিক আছে। এটা এটা ডান দিকেরটা জি নেক্সট স্টেট লজিক। জি ম্যাম। আর আচ্ছা, এটা কেন নেক্সট স্টেট সেটা আগে বুঝাই বলো, কেন মনে হলো? ম্যাম এক্সটার্নাল থেকে যেটা ফ্লিপ ফ্লপে ইনপুট হিসেবে যায় ওইটাকে আমরা নেক্সট স্টেট লজিক হিসেবে। আর এটা, এটার নাম কি? এটা ম্যাম বলতে পারছি না। এটা আর বলতে পারছো না? হ্যাঁ, এটা নেক্সট স্টেট। এইটার নাম লজিক না, নেক্সট স্টেট যে আউটপুটটা সেটা হচ্ছে এই লাইনটা, যেটা ফ্লিপ ফ্লপে, এই যে ফ্লিপ ফ্লপে যে ইনপুট হিসেবে যায় সেটা তো নেক্সট স্টেট লজিকের যে আউটপুটটা সেটাই তো মেমোরি এলিমেন্টস বা ফ্লিপ ফ্লপে ইনপুট হিসেবে যায়। তো এই যে আউটপুট লাইনটা যাচ্ছে এখানে, এটার নাম নেক্সট স্টেট লজিক না, নেক্সট স্টেট। তো এটা ঠিক আছে। আর এটা যেটা ফ্লিপ ফ্লপের আউটপুট থেকে কম্বিনেশনাল লজিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট স্টেট। এখন ওই যে ফ্লিপ ফ্লপের যে ব্লক ডায়াগ্রামটা এর আগে দেখানো হয়েছিল ফ্লিপ ফ্লপ চ্যাপ্টার পড়ানোর শুরুতে, ওই ডায়াগ্রামটা এখন আমি আবার দেখাচ্ছি, তারপর আবার এই ডায়াগ্রামে ফেরত আসতেছি। দুইটা ডায়াগ্রাম কিন্তু এখানে সেম, জাস্ট একটু ডিফারেন্টলি আঁকা আছে, কিন্তু এমন না যে ইনপুট আউটপুট দুই জায়গায় দুই রকম। এই যে যেটা বলতেছিলাম যে ও যেটা বললো যে নেক্সট স্টেট লজিক, ওটার যে আউটপুটটা এখান থেকে তো আমরা নেক্সট স্টেট পাই, Qn+1, যেটা Qn+1 আমরা এটা, তো এটা তো মেমোরি এলিমেন্টস ইনপুট হিসেবে যাচ্ছে। সো মেমোরি এলিমেন্ট বা ফ্লিপ ফ্লপে ইনপুট যেটা যাবে সেটার নাম নেক্সট স্টেট Qn+1। আর আরেকটা যেটাকে প্রেজেন্ট স্টেট বললাম, যে মেমোরি এলিমেন্ট থেকে কম্বিনেশনাল লজিকে যাচ্ছে, মানে যে আউটপুট লজিক যেটা এখানে তো অ্যান্ড গেট বা অর গেট থেকেই আমরা এক্সটার্নাল আউটপুট পাই। সো ওই যে কম্বিনেশনাল লজিক ব্লক যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে এইটা। সো এখান থেকে এই যে মেমোরি এলিমেন্টস বা ফ্লিপ ফ্লপের থেকে যে আউটপুটটা এখানে যায় সেটার নাম প্রেজেন্ট স্টেট কিন্তু, ঠিক আছে? সো নেক্সট স্টেট থেকে ফ্লিপ ফ্লপে ইনপুট যেটা যাচ্ছে সেটা নেক্সট স্টেট Qn+1। আর মেমোরি এলিমেন্টস বা ফ্লিপ ফ্লপের যে ব্লকটা দেখানো হয়েছে এর আগে, সেখান থেকে যে আউটপুটটা কম্বিনেশনাল লজিকে যাচ্ছে সেটার নাম প্রেজেন্ট স্টেট, ঠিক আছে? তাহলে এখন ওই স্লাইডটাতে আবার ফেরত যাই। তাহলে এই যে যেটা বললাম, কারেন্ট স্টেট ফ্লিপ ফ্লপে ইনপুট হিসেবে যেটা যাচ্ছে এটা হচ্ছে নেক্সট স্টেট, আর ফ্লিপ ফ্লপ থেকে যে আউটপুটটা কম্বিনেশনাল লজিকে যাচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট স্টেট। তো ডায়াগ্রাম এখানে যেটা আঁকা আছে এটা কিন্তু ওই সিকোয়েন্সিয়াল সার্কিটের যে ব্লক ডায়াগ্রাম এর আগে দেখানো হয়েছে, মানে এই যে মাত্র দেখানো হলো সেম, কিন্তু শুধু একটু আলাদাভাবে আঁকা আছে, কিন্তু ইনপুট আউটপুট কিন্তু সেম। তাহলে এখন পুরো ফাইনাইট স্টেট মেশিনটা আরেকবার বলি, যেখানে দুইটা ব্লক, এটা কম্বিনেশনাল লজিকের ব্লক আর এটা কারেন্ট স্টেট ফ্লিপ ফ্লপের ব্লক যেটা মেমোরি এলিমেন্টস। কম্বিনেশনাল লজিকে এক্সটার্নাল ইনপুট দেওয়া হয়, সেটা হচ্ছে এই যে এটা xi, আর এক্সটার্নাল আউটপুট পাবো zi। আর কারেন্ট স্টেট ফ্লিপ ফ্লপে ক্লক তো দিতেই হবে আর রিসেট একটা ইনপুট দিতে হবে, যেটা ক্লিয়ার করার দরকার হয়, এটা নিয়ে এর আগে ডিটেলসে কথা বলা হয়েছে। তো ক্লিয়ার করার দরকার হয় এই জন্য রিসেট ইনপুট দিতে হবে। আর এটা হচ্ছে এই দুইটা ব্লকের বাইরে আবার আলাদা আরেকটা ব্লক আঁকা আছে, এই পুরাটা হচ্ছে এই ফাইনাইট স্টেট মেশিন, ঠিক আছে? দুইটা মিলাই তো ফাইনাইট স্টেট মেশিন, এই জন্য এই পুরাটার বাইরে আবার আরেকটা ব্লক আঁকা আছে, এই পুরাটাকে বলা হয় ফাইনাইট স্টেট মেশিন। তার আন্ডারে
কম্বিনেশনাল লজিকের একটা ব্লক আছে, কারেন্ট স্টেট ফ্লিপ ফ্লপের একটা ব্লক আছে। তো কার ইনপুট কোনটা, কোন ব্লকের ইনপুট কোনটা সেটা তো বললাম, আর এইটা হচ্ছে নেক্সট স্টেট আর এইটা হচ্ছে প্রেজেন্ট স্টেট সেটাও বললাম। তার মানে পুরা যে ফাইনাইট স্টেট মেশিনটা আছে তার ইনপুট হচ্ছে এই তিনটা, সব মিলায়। আমি পুরো মেশিনটার কথা বলতেছি, আলাদা আলাদা সব মিলায় এই ফাইনাইট স্টেট মেশিনের তিনটা আউটপুট, এক্সটার্নাল ইনপুট, সরি আউটপুট না, কি বললাম, পুরো ফাইনাইট স্টেট মেশিনের তিনটে ইনপুট, এক্সটার্নাল ইনপুট এক্স, ক্লক, রিসেট, ঠিক আছে, পুরো মেশিনটার ইনপুট। আর পুরো মেশিনটার আউটপুট হচ্ছে এই যেটা এক্সটার্নাল আউটপুট। আর ইন্টারনালি দুইটা আউটপুট আছে, এই যে নেক্সট স্টেট আর প্রেজেন্ট স্টেট, এই দুইটা, সেটা হচ্ছে ওই স্টেট মেশিনের ভিতরে ইন্টারনালি আছে। তাহলে এই হচ্ছে ফাইনাইট স্টেট মেশিনের যে মডেলটা সেটা। এখন এই অনুযায়ী এইটার জন্য প্রসিডিউরাল ডেসক্রিপশন লিখতে হবে, ভেরিলগ কোড প্রসিডিউরাল ডেসক্রিপশন লিখতে হবে। এখন কোড লিখতে গেলে কি দেওয়া থাকবে, এরকম ব্লক ডায়াগ্রাম দেওয়া থাকবে সেখান থেকে দেখে কোড লিখতে হবে না, ট্রানজিশন ডায়াগ্রাম দেওয়া থাকবে। এরকম এখানে একটা ট্রানজিশন ডায়াগ্রাম, এটাকে স্টেট ডায়াগ্রাম বলছে, এটা তো এর আগেও বলছে, স্টেট ডায়াগ্রাম আর ট্রানজিশন ডায়াগ্রাম একই জিনিস, আমরা ট্রানজিশন ডায়াগ্রাম নাম বলবো। তো এরকম ট্রানজিশন ডায়াগ্রাম দেওয়া থাকবে, সেই অনুযায়ী কোড লিখতে হবে। এই যে একটা ট্রানজিশন ডায়াগ্রাম, সেইটার যে কোড, এই হচ্ছে কোড, ঠিক আছে। তো সেটা এটাই এখন বুঝাবো। তো তার আগে ট্রানজিশন ডায়াগ্রামটাতে কি কি দেয়া আছে সেটা আগে দেখি, তারপর। ট্রানজিশন ডায়াগ্রামে দেখো 1 2 3 4 5 6 এ বি সি ডি ই এফ, 6টা স্টেট আছে, ঠিক আছে। স্টেট গুলা কিন্তু বাইনারিতে দেয়া নাই, স্টেট গুলা এ বি সি ডি ই এফ এভাবে দেয়া আছে, পরে বাইনারি ধরে নিতে হবে, সেটা কোড লেখার সময় দেখাবো যে বাইনারিতে ভ্যালু ধরে নিতে হবে প্রত্যেকটা স্টেটের জন্য। 6টা স্টেট আছে, এখন এই 6টা স্টেট থেকে যে ট্রানজিশন গুলো আঁকা আছে সেইগুলা দেখি। প্রথমে এ থেকে দেখি। এ থেকে এখানে দেখো প্রত্যেকটাতে ট্রানজিশনে দেখো ইনপুট আউটপুট লেখা আছে, স্ল্যাশের আগে যেটা সেটা ইনপুট, স্ল্যাশের পরে যেটা সেটা আউটপুট। তো সবগুলো ট্রানজিশনেই দেখো যে ইনপুট 1 বিটের আর আউটপুট হচ্ছে 3 বিট করে, ঠিক আছে, সব জায়গাতে। এখন এ স্টেট থেকে দেখি, ইনপুট 0 এর জন্য নেক্সট স্টেট এ তে, সেটার জন্য আউটপুট হলো 0 0 0। এ থেকে ইনপুট 1 এর জন্য নেক্সট স্টেট বি, আউটপুট 1 0 0। এখন বি থেকে দেখি, বি থেকে ইনপুট 0 এর জন্য নেক্সট স্টেট এ, আউটপুট 0 0 0। আর ইনপুট বি থেকে, মানে বি থেকে ইনপুট 1 এর জন্য নেক্সট স্টেট সি, আউটপুট হচ্ছে 1 0 0। সি থেকে ইনপুট 0 এর জন্য নেক্সট স্টেট এ, আউটপুট 0 0 0। আর সি থেকে ইনপুট 1 এর জন্য নেক্সট স্টেট ডি, আউটপুট 1 0 1। তারপরে ডি থেকে ইনপুট 0 এর জন্য নেক্সট স্টেট ডি তেই, আউটপুট 0 1 0। আর ডি থেকে ইনপুট 1 এর জন্য নেক্সট স্টেট ই, আউটপুট 1 1 0। তারপরে ই থেকে ইনপুট 0 এর জন্য নেক্সট স্টেট ডি, আউটপুট 0 1 0। আর ই থেকে ইনপুট 1 এর জন্য নেক্সট স্টেট এফ, আউটপুট 1 1 0। এফ থেকে ইনপুট 0 এর জন্য ডি, আউটপুট 1 0 1। আবার এফ থেকে ইনপুট 1 এর জন্য ডি তে, আর আউটপুট 1 0 1। তার মানে এফ থেকে ইনপুট 0 এর জন্য আর 1 এর জন্য নেক্সট স্টেট ডি একই, আবার আউটপুটও একই 1 0 1। এই হচ্ছে ট্রানজিশন ডায়াগ্রামটা দেওয়া আছে, এটার জন্য এখন কোড লিখতে হবে। তো ট্রানজিশন ডায়াগ্রামটা বোঝা গেছে? জি ম্যাম। Yes, ma'am. আর এখানে আরেকটা জিনিস এখানে দেওয়া আছে, দেখো রিসেট, যেটা এ স্টেটে অ্যারো দিয়ে রিসেট লেখা আছে, মানে হচ্ছে যখন রিসেট হবে, ধরো এখানে তো কোনো না কোনো স্টেটে থাকবে, কখনো এ তে থাকবে, কখনো বি তে, কখনো যে কোনো, যে 6টা স্টেট আছে এক এক সময় এক একটা থাকবে। এখন যখন রিসেট হয়ে যাবে, অবশ্যই কোনো একটা কারণে রিসেট হবে, তো সেই রিসেটের কন্ডিশন সেটা তো যখন কোড বুঝাবো তখন ডিটেলসে, যে কখন রিসেট হবে, সবসময় তো রিসেট হবে না, নিশ্চয়ই কোনো একটা কন্ডিশন আসবে যেই সময় রিসেট হয়ে যাবে। তো রিসেট হলে কোন স্টেটে চলে যাবে, এ স্টেটে আবার ফেরত যাবে। যদি রিসেট হয়, ধরো ইতে আসে, হ্যাঁ ইতে আসে, যে কোনো কারণে রিসেট হয়ে যাবে, তখন সে এতে ফেরত যাবে।
ই থেকে যেমন ইনপুট 0 এর জন্য ডি তে যাওয়ার কথা বা ইনপুট 1 এর জন্য এফ এ যাওয়ার কথা, তো যদি এটা না হয়, রিসেট হয়, তখন যে স্টেটেই থাকুক না কেন, রিসেটের যে স্টেট এখানে দেয়া আছে সেই স্টেটে চলে যাবে। তার মানে এখানে রিসেট বলা আছে এ তে হবে, তার মানে রিসেট হলে সে যে স্টেটে থাকুক না কেন এতে চলে আসবে। তো এরকম রিসেট কোন স্টেটে হবে সেটাও কিন্তু এখানে মানে ট্রানজিশন ডায়াগ্রামে অবশ্যই আঁকা থাকবে, মানে বলে দেওয়া থাকবে। আচ্ছা, এখন কোডে চলে যাই। ট্রানজিশন ডায়াগ্রাম বোঝা হয়ে গেল। কোড যেটা লিখতে হবে, এখানে দেখো এক্সপ্লিসিট স্টাইল অফ ডেসক্রাইবিং ফাইনাইট স্টেট মেশিনস, এখানে সব ডিটেলসে লেখা আছে। এই যে কোড যা যেখানে কোথায় কি লিখতে হবে সেটার ডিটেলস এখানে সব লেখা আছে। তো যখন যেটা বুঝাবো সেই সময় এই প্রত্যেকটা প্যারাগ্রাফ পড়ে পড়ে বুঝাবো। তার আগে যে এক্সপ্লিসিট স্টাইল অফ ডেসক্রাইবিং ফাইনাইট স্টেট মেশিনস, ডেসক্রাইব তো করবাই ফাইনাইট স্টেট মেশিন। এখন এক্সপ্লিসিট স্টাইল কি? এক্সপ্লিসিট স্টাইল হচ্ছে তুমি যে ভেরিলগ কোড লিখবা সেখানে কোন স্টেট থেকে ইনপুট 0 এর জন্য নেক্সট স্টেট কোথায় যাবে বা ইনপুট 1 এর জন্য নেক্সট স্টেট কোথায় যাবে, তারপরে ইনপুট 0 এর জন্য আউটপুট কত হবে, ইনপুট 1 এর জন্য আউটপুট কত হবে, এগুলো তোমাকে এক্সপ্লিসিটলি লিখতে হবে। এই জন্য এটাকে বলা হয় এক্সপ্লিসিট স্টাইল অফ ডেসক্রাইবিং ফাইনাইট স্টেট মেশিনস। আচ্ছা, এখন কোডে আসি। মডেলের একটা নাম দিতে হবে। তো এখানে ওরা নাম দিছে এফএসএম। এফএসএম মানে যে ফাইনাইট স্টেট মেশিন, সেটার সংক্ষেপে এফএসএম। তারপরে ইনপুট। ইনপুট কি কি একটু আগে বলছি। এখন তুমি কিন্তু পুরো মেশিনটার জন্য কোড লিখতেছো, তুমি কিন্তু শুধু ফ্লিপ টপের জন্য বা শুধু কম্বিনেশনাল লজিকের জন্য কিন্তু কোড লিখতেছো না, পুরো ফাইনাইট স্টেট মেশিনটার জন্য কোড লিখবা। তাহলে পুরো যে মেশিন, এই যে পুরো মেশিনটার ইনপুট হচ্ছে 3টা, এক্স, ক্লক, রিসেট, আর আউটপুট হচ্ছে জেড, এক্সটার্নাল আউটপুট। তো তুমি যখন ইনপুট আউটপুট লিখবা, পুরো মেশিনটার জন্য ইনপুট আউটপুট লিখতে হবে, শুধু এতটুকুর জন্য আলাদা আলাদা করে লিখলে হবে না। তাহলে এই যে ইনপুট আই, ওরা এক্সটার্নাল ইনপুটকে আই ধরছে। এটা তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো, তুমি এক্স ধরতে পারো, যে কোনো লেটার ধরতে পারো তোমার ইচ্ছা। তাহলে এরা ইনপুট আই ধরছে, তারপরে ক্লক, রিসেট, ঠিক আছে। আর আউটপুট কি? এটা যেহেতু প্রসিডিউরাল ডেসক্রিপশন লিখবা, তো অবশ্যই রেজিস্টার ভেরিয়েবল হবে, কারণ প্রসিডিউরাল ডেসক্রিপশন শুরুতেই কিন্তু বলা হয়েছে প্রসিডিউরাল মডেলিং। তুমি যে কোডটা লিখবা এক্সপ্লিসিট স্টাইলে তো লিখবা, কিন্তু ডেসক্রিপশনটা কিরকম হবে? প্রসিডিউরাল ডেসক্রিপশন হবে, প্রসিডিউরাল মডেলে কোড লিখতে হবে। তাহলে অবশ্যই আউটপুট রেজিস্টার ভেরিয়েবল হবে। এখন আউটপুট রেজিস্টার, এটাতে পরে আসতেছি। এই যে আউট, ওরা আউটপুটকে আউটপুটের ভেরিয়েবল নাম না দিয়ে সরাসরি আউট নাম দিছে। তুমি এটাকে ভেরিয়েবল ধরতে পারো, জেড ধরতেই পারো, তোমার ইচ্ছা। তো ওরা যা লিখছে সেটাই তো বইয়েরটাই আমি এখানে তুলে দিছি, তাই সেটাই বুঝাচ্ছি। এখন তাহলে মডিউল এফএসএম, ইনপুট হচ্ছে আই, ক্লক, রিসেট, আর আউটপুট রেজিস্টার ভেরিয়েবল আউট। ওরা আউটপুটে আলাদা কোনো লেটার ভেরিয়েবল ধরে নাই, ওরা আউট নাম দিছে। এখন এর আগে ব্র্যাকেটে একটা 2:0 লেখা আছে। এটা হচ্ছে এই যে আউটপুট যেগুলা এখানে ট্রানজিশন ডায়াগ্রাম থেকে তো দেখাই যাচ্ছে, আউটপুট কিন্তু 3 বিটের। 3 বিট হলে তখন তুমি স্কেলার ভেরিয়েবলে লিখতে পারবে না, তোমাকে ভেক্টর ভেরিয়েবল ধরে নিতে হবে। তো ভেক্টর ভেরিয়েবলে তোমার এখানে যেহেতু 3 বিট, তাদের রেঞ্জ কত? 0 থেকে কাউন্ট শুরু করলে 0, 1, 2 পজিশন গুলো, যদি এটা 0 নাম্বার পজিশন, এটা 1 নাম্বার পজিশন, এটা 2 নাম্বার পজিশন, তাহলে রেঞ্জ হচ্ছে 3 বিটের জন্য রেঞ্জ হচ্ছে 0 থেকে 2, সেটাই তোমাকে লিখতে হবে। এখন এখানে কিভাবে লিখতে হবে? হাই তারপরে লো, মানে তোমার রেঞ্জ হচ্ছে 0 থেকে 2, সেটা তোমাকে লিখতে হবে 2:0, ঠিক আছে। রেঞ্জ হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত, তোমাকে হাই রেঞ্জ যেটা সেটা আগে লিখতে হবে, তারপরে কোলন দিয়ে 0। বুঝা গেছে কি বলছি? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তারপর তাহলে এটা হচ্ছে আউটপুট রেজিস্টার ভেরিয়েবল, যা নাম দিতে চাও দিবা, ওরা আউট দিচ্ছে। আর এটা এখন 3 বিটের আউটপুট যেহেতু, তাহলে রেঞ্জ হবে 0 থেকে 2, সো 2:0 ভেক্টর ভেরিয়েবল ধরতে হবে। সো থার্ড ব্র্যাকেটের মধ্যে 2:0।
এখন আউটপুট যদি 2 বিটের হতো, এখানে 3 বিট দেওয়া আছে, আউটপুট যদি 2 বিটের হতো এখানে কত লিখতে হতো? 0 1 আর 0 1 colon 0। 1 0 হ্যাঁ 1 0। যদি 4 বিটের হতো আউটপুট 3 3 0। 3 যদি 1 বিটের আউটপুট হতো তখন ম্যাম তাহলে তো আউট লিখলেই হতো, মানে অ্যারে 0 ম্যাম না লিখলেও চলে। হ্যাঁ না লিখলেও চলবে, না লিখলেও চলবে। এর আগে যে প্রসিডিউরাল ডেসক্রিপশন এর আগে লিখছো, পোর্টের আগে লিখছো, সেখানে কিন্তু কোনো রেঞ্জ লেখার দরকার ছিল না, কারণ আউটপুট ধরো একটাই ছিল, 1 বিটের জন্য ছিল। যদি একাধিক বিটের জন্য থাকতো তখন কিন্তু এভাবেই লিখতে হতো, ঠিক আছে? তো তখন 1 বিটের ছিল দেখে স্কেলার ভেরিয়েবল লেখা গেছে, কিন্তু এইখানে 1 বিট, এটার জন্য 1 বিট নাই, কিন্তু তোমাকে যদি পরীক্ষায় কোনো ট্রানজিশন ডায়াগ্রাম দেওয়া থাকে এবং আউটপুট যদি 1 বিটের থাকে তখন তুমি আউটপুট রেজিস্টার আউট এভাবে লিখতে পারবো, তখন কিন্তু আর রেঞ্জ দরকার হবে না। 1 বিটের জন্য তো রেঞ্জের কিছু নাই, ঠিক আছে? তো এখানে এখানে যেটা আমি এক্সাম্পল বুঝাচ্ছি সেটা 3 বিটের আউটপুট, এই জন্য 2 0 রেঞ্জ। এখন আউটপুট ট্রানজিশন ডায়াগ্রাম তোমাকে পরীক্ষায় যেটা দেওয়া হবে সেখানে আউটপুট কত বিটের আছে সেইটা দেখে তারপরে বুঝে শুনে এখানে রেঞ্জটা লিখতে হবে। এখানে 2 0 পড়াচ্ছি দেখে সবসময় যে 2 0ই হবে তা তো না, আউটপুট 3 বিটের হতে পারে, 2 বিটের, 1 বিটের, 4 বিটের, যে কোনো নাম্বার অফ বিটের হতে পারে। সো যত বিটের আসবে সেই অনুযায়ী বুঝে শুনে লিখতে হবে। আচ্ছা, তারপর সেমিকোলন। এরপরে আরো আছে আউটপুট, কিন্তু এখনো শেষ হয় নাই। আর কি আউটপুট বাকি আছে? এই যে ইন্টারনাল যে দুইটা আউটপুট আছে, এই যে নেক্সট স্টেট আর এটা হচ্ছে প্রেজেন্ট স্টেট, এই দুটাও তো লিখতে হবে, এরাও তো আউটপুট। এটার আউটপুট নেক্সট স্টেট আর এটার আউটপুট প্রেজেন্ট স্টেট। তো এটার জন্য লিখতে হবে, তো রেজিস্টার যেহেতু আউটপুট রেজিস্টার ভেরিয়েবল হবে, তারপরে ব্র্যাকেটে এটা আসতেছি পরে, তারপরে হচ্ছে কারেন্ট স্টেট, নেক্সট স্টেট। প্রেজেন্ট স্টেট বা কারেন্ট স্টেট তুমি যেভাবে লিখো, সবসময় প্রেজেন্ট স্টেট বলা হয়েছে, এটা প্রেজেন্ট স্টেট মানে কারেন্ট স্টেট একই জিনিস। কারেন্ট স্টেট, নেক্সট স্টেট, এটা এখন কত বিটের হবে সেটাও দেখতে হবে। সেটা হলো এই যে এখানে কত বিটের হবে সেটা তুমি এখান থেকে ডিটারমাইন করতে পারবে। সেটা হলো এখানে কয়টা স্টেট আছে, ABCD EF 6টা। তো তোমার যদি 6টা স্টেটের বাইনারিতে লিখতে হয়, 6টা স্টেটকে যদি বাইনারিতে অ্যাসাইন করতে হয়, 0 থেকে শুরু করলে 5 পর্যন্ত যাবে। 6টা স্টেট যেহেতু, 0 থেকে শুরু করলে 5 পর্যন্ত তোমার লিখতে হবে। তো 5 লিখতে কয় বিট লাগে? 3 বিট। তো এই যে দেখো প্রত্যেকটা স্টেটের জন্য কিন্তু বাইনারিটা অ্যাসাইন করা আছে, যে 3 বিট বাইনারি 0 0 0, 3 বিট বাইনারি 0 0 1, 0 1 0, 0 1 1, 1 0 0, 1 0 1, F পর্যন্ত। সো 0 থেকে 5 পর্যন্ত, আর 5 পর্যন্ত বাইনারিতে লিখতে 1 0 1 3 বিট লাগবে। এই কারণে কারেন্ট স্টেট, নেক্সট স্টেট যেটা, সেটা 3 বিটে তোমাকে রেঞ্জটা ধরে নিতে হবে। তো কেন 3 বিট হবে সেটা বোঝা গেছে? জি ম্যাম। তো এখানে 2 0 লিখতে হবে। এখন আউটপুটের রেঞ্জ আর কারেন্ট স্টেট, নেক্সট স্টেটের রেঞ্জ এখানে সেম হয়ে গেছে, কিন্তু এরা কিন্তু কোনোভাবেই রিলেটেড না। এখানে আউটপুটও 3 বিটের, আবার স্টেটগুলো বাইনারিতে লেখার পর স্টেটগুলোও 3 বিটের, এটা হয়ে গেছে একই রকম, কিন্তু এমন কোনো কথা নাই যে সবসময় সেম বিটের হবে। এই জন্য আউটপুটের রেঞ্জ আর কারেন্ট স্টেট, নেক্সট স্টেটের রেঞ্জের মধ্যে কিন্তু কোনো রিলেশন নাই। যেমন এখানে যদি ধরো 6টা স্টেট আছে, তোমার তো 6টা স্টেটের জন্য 0 থেকে 5 3 বিটের জন্য বাইনারিতে লিখতেই হবে, তখন কারেন্ট স্টেট 2 0 তো হতোই, কারেন্ট স্টেট, নেক্সট স্টেট 2 0 হতো। ধরো আউটপুট গুলা 3 বিটের বদলে 1 বিট বা 2 বিটে দেয়া, তখন তো আর এটা 2 0 থাকতো না। যত বিটের আউটপুট সেই অনুযায়ী তুমি এখানে রেঞ্জ লিখতা। তাহলে কারেন্ট স্টেট, নেক্সট স্টেট আর আউটপুটের রেঞ্জ, এই দুটার রেঞ্জের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নাই। এখানে দুইটাই এই ক্ষেত্রে 3 বিটের হয়ে গেছে দেখে এদের রেঞ্জ একই রকম হয়ে গেছে, কিন্তু এমন কোনো কথা নাই যে সব সময় এদের রেঞ্জ মিলে যাবে, নাও মিলতে পারে। এটা বলার কারণ হচ্ছে এই যে এক্সাম্পলটা বোঝানো হয়, এখানে
যেহেতু মানে ওই যে মুখস্থ করে, কোড মুখস্থ করে না বুঝে, যে আউটপুট এখানে রেঞ্জ ছিল 20, আবার কারেন্ট স্টেট নেক্সট স্টেটের রেঞ্জও 3 বিটের জন্য 20 রেঞ্জ। সো না বুঝে মুখস্থ করার ফলে যেটা হয়, ওটা মনে করে যে আউটপুট আর কারেন্ট স্টেট নেক্সট স্টেটের রেঞ্জ সবসময় সেম হবে। সো আউটপুট যত হবে নেক্সট স্টেট কারেন্ট স্টেটও ততই লিখে রাখি, সেটা তো না। আউটপুটের রেঞ্জ কিভাবে বের করলাম আর কারেন্ট স্টেট নেক্সট স্টেটের রেঞ্জ কিভাবে বের করলাম সেটা তো ডিটেলসে বুঝালাম। এখানে সেম হয়ে গেছে মানে এমন না যে সবসময় সেম আসবে। তাহলে একটা রেজিস্টার ভেরিয়েবল কারেন্ট স্টেট নেক্সট স্টেট এটা 3 বিটের হচ্ছে, সো 20 রেঞ্জ লিখতে হবে। সো কারেন্ট স্টেট নেক্সট স্টেট সেমিকোলন। এরপরে একটা অ্যাসাইনমেন্ট ইউজ করতে হবে লোকাল প্যারাম। লোকাল প্যারাম অ্যাসাইনমেন্ট স্টেট করতে হবে, সেটা হচ্ছে এই যে স্টেটগুলোর যে লেবেল আর এদের যে বাইনারি অ্যাসাইনমেন্ট, সেটার জন্য এই স্টেটমেন্ট ইউজ করতে হবে লোকাল প্যারাম 20, কারণ হচ্ছে এটা 3 বিটের, যেহেতু রেঞ্জ 20 হবে। এই লোকাল প্যারাম নিয়ে আর একটু পরে কথা বলতেছি, যে এখানে কেন এটা ইউজ করা লাগবে, দরকার কি, সেটাতে পরে আসতেছে। তো যখন এই যে স্টেটগুলোর অ্যাসাইনমেন্ট করতে হবে লোকাল প্যারাম, তারপরে রেঞ্জ কত 3 বিটের জন্য 20, তারপরে এই যে এবিসিডি ইএফ এর জন্য 3 বিট বাইনারি। এই যে ভেরিলগ নোটেশন যেভাবে লিখতে হয়, ভেরিলগে কিন্তু বাইনারি সরাসরি 0000001 এইভাবে লেখা যায় না। ভেরিলগ নোটেশন যেভাবে লিখতে হয় 3 বিট বাইনারি 000, 3 বিট বাইনারি 001, 3 বিট বাইনারি 010, 3 বিট বাইনারি 011, 3 বিট বাইনারি 100, 3 বিট বাইনারি 101। তো কমা লাস্ট এটাতে সেমিকোলন। তাহলে স্টেটগুলোর বাইনারি অ্যাসাইনমেন্ট হয়ে গেল, ঠিক আছে। এখন এই যে ডেসক্রিপশনে একটু যাই, যে কি লেখা আছে, যে পর্যন্ত বোঝানো হলো সেই পর্যন্ত এখানে কি কি লেখা আছে সেটা দেখি। In explicit style of describing finite state machines, a case statement is used to specify the actions in each of the machine's states and the transition between states. Case statement দিয়ে লিখতে হবে, case statement দিয়ে লিখতে হবে। কি লিখতে হবে মানে কেস স্টেটমেন্ট কেন ইউজ করা হয়, যে টু স্পেসিফাই দ্য অ্যাকশনস ইন ইচ অফ দ্য মেশিনস স্টেটস, প্রত্যেকটা স্টেটে কি অ্যাকশন হচ্ছে, যে ইনপুট 0 এর জন্য কি হচ্ছে, ইনপুট 1 এর জন্য কি হচ্ছে, এবং অ্যান্ড দ্য ট্রানজিশন বিটুইন স্টেটস, ট্রানজিশন কি হচ্ছে, সেগুলোর জন্য কেস স্টেটমেন্ট ইউজ করা হবে। তারপরে an example state diagram is shown in figure 14.21 where 6 states and their state transitions are shown with 1 input and 3 output bits specified. সেটা তো বললাম, বোঝানোই হয়েছে অলরেডি, যে ইনপুট এখানে 1 বিটের আর আউটপুট 3 বিটের। তারপরে আচ্ছা, তারপর পর্যন্ত এখন আসে নাই। এই যে লোকাল প্যারামের কথাটা একটু বলি। The local param statement specifies the state assignment for the system. সেটা তো বললাম, স্টেটগুলোর বাইনারি অ্যাসাইনমেন্ট লিখতে হবে, সেটার জন্য লোকাল প্যারাম অ্যাসাইনমেন্ট ইউজ করতে হবে। The local param statement specifies the state assignment for the system. Since these are treated as constants, they cannot be directly overridden by instantiation. এটা নিয়ে আর পরে কথা বলবো। লোকাল প্যারাম যে বললাম না কেন ইউজ করতে হবে, সেটা নিয়ে আগে পুরোটা বুঝাই নিব, তারপরে আবার লোকাল প্যারাম নিয়ে কথা বলবো। কিন্তু যখন তুমি স্টেট গুলো অ্যাসাইন করবা তখন তোমাকে লোকাল প্যারাম অ্যাসাইনমেন্টটা ইউজ করতে হবে। এই পর্যন্ত বলা হলো। এরপরে এটা যেহেতু প্রসিডিউরাল ডেসক্রিপশন, অলওয়েজ স্টেটমেন্ট, ঠিক আছে, অলওয়েজ স্টেটমেন্ট। তো অলওয়েজ অ্যাট, তারপরে এই যে ব্র্যাকেট, যেটা ব্র্যাকেটটাকে বলা হয় সেন্সিটিভিটি লিস্ট, মানে এখানে তুমি যত এটার জন্য যত ইনপুট আছে সব এখানে লিখতে হবে, ঠিক আছে। এখন অলওয়েজ অ্যাট, তারপরে সেন্সিটিভিটি লিস্ট, মানে ব্র্যাকেটের মধ্যে একটা দেখো স্টার সাইন দেওয়া আছে, কারণ হচ্ছে এখানে তোমার যে ইনপুট গুলো দরকার হবে সব ডিটেল আলাদা করে লিখতে হবে না, তোমার যেখানে যখন যে ইনপুট দরকার সেটা নিয়েই এইটা কাজ করবে, ঠিক আছে। তো এখানে আলাদা করে সব ইনপুট লেখা লাগবে না। এখন যখন যেখানে
যে ইনপুট নিয়ে কাজ করা লাগবে সেটা নিয়ে ও কাজ করবে, যখন যে স্টেটে থাকবে যে ইনপুট নিয়ে কাজ করা লাগবে সেটা নিয়েই ও কাজ করবে। তো আলাদা করে তোমাকে আর কিছু লেখা লাগবে না, ঠিক আছে? সো অলওয়েজ অ্যাট, তারপরে সেন্সিটিভিটি লিস্ট, এখানে যখন যেটা দরকার সেটা নিয়ে কাজ করবে। এরপরে আসি কেস স্টেটমেন্ট। এখন কেস স্টেটমেন্টে কেস স্টেটমেন্টের কন্ট্রোলিং এক্সপ্রেশন কি হবে? আচ্ছা, আর একটা জিনিস বলে নিই, তারপরে কেস স্টেটমেন্টে আসছে। এখানে দুইটা অলওয়েজ স্টেটমেন্ট আছে, এটা একটা, এটা আর একটা। এটা হচ্ছে, আমি একটু ফাইনাইট স্টেট মেশিনের ইয়াটা দেখাই। এই যে এখানে যেহেতু দুইটা ব্লক আছে, এই পোর্শনের জন্য একটা অলওয়েজ স্টেটমেন্টের প্রসিডিউরাল ডেসক্রিপশন লিখতে হবে, আবার এই পোর্শনের জন্য একটা প্রসিডিউরাল ডেসক্রিপশন লিখতে হবে, ঠিক আছে? সো প্রথম যে অলওয়েজ স্টেটমেন্ট, এই যে পুরোটা, এটা হচ্ছে কম্বিনেশনাল পার্টের জন্য, আর পরের যে অলওয়েজ স্টেটমেন্ট এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল পার্টের জন্য। এই যে এটা হচ্ছে প্রথমটা কম্বিনেশনাল পার্টের জন্য, পরেরটা হচ্ছে সিকোয়েন্সিয়াল। সিকোয়েন্সিয়াল হচ্ছে মানে যে ফ্লিপ ফ্লপ যেখানে, সেখানে সিকোয়েন্সিয়াল। এই জন্য প্রথম যে অলওয়েজ স্টেটমেন্ট ইউজ করা হয়েছে এটা কম্বিনেশনাল পার্টের জন্য, পরে যে অলওয়েজ স্টেটমেন্টটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল পার্টের জন্য। সো দুইটাই লিখতে হবে। পুরো ফাইনাইট স্টেট মেশিনের জন্য যেহেতু কোড লেখা হচ্ছে, সো দুইটা যে ব্লক আছে, একটা কম্বিনেশনাল ব্লক আর একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ব্লক, দুইটার জন্যই লিখতে হবে। একটা বাদ দিয়ে দিলে আবার হবে পুরা, তাহলে তো পুরা ফাইনাইট স্টেট মেশিনের জন্য কোড লেখা হলো না যদি তুমি যে কোনো একটা বাদ দিই। আচ্ছা, এখন আসি এই যে এটা হচ্ছে কম্বিনেশনাল পার্টের জন্য। এখন কেস স্টেটমেন্টের কন্ট্রোলিং এক্সপ্রেশন হচ্ছে কারেন্ট স্টেট। কেস স্টেটমেন্টের কন্ট্রোলিং এক্সপ্রেশন হচ্ছে কারেন্ট স্টেট। কেন কারেন্ট স্টেট? কারণ আমরা কি লিখবো এখানে? আমরা লিখবো হচ্ছে, ধরো যখন যেই স্টেটে থাকবে সেটাই তখন তো কারেন্ট স্টেট। ধরো যদি বি তে থাকে, বি হচ্ছে তখন কারেন্ট স্টেট। তারপরে পরে যেখানে যাবে, ধরো ডি তে গেল, ডি তখন কারেন্ট স্টেট। মানে সব যখন, এই যে ধরো বি এখন প্রেজেন্ট স্টেট আছে, ইনপুট 0 এর জন্য এ তে যাবে অথবা ইনপুট 1 এর জন্য সি তে যাবে, যে কোনো একটাতে যাবে। ইনপুট 0 যদি ট্রু হয় তাহলে এ তে যাবে, আর ইনপুট 1 যদি ট্রু হয় তাহলে সি তে যাবে। যেটা ট্রু হবে সেটার জন্য যেই নেক্সট স্টেট স্পেসিফাই করা আছে সেখানেই যাবে। ইনপুট 0 ট্রু হলে এ তে যাবে অথবা ইনপুট 1 ট্রু হলে সি তে যাবে। ধরো ইনপুট 1 ট্রু হয়েছে, সি তে গেল, সি তে চলে যাওয়ার পরে তখন সি হবে প্রেজেন্ট স্টেট। এর আগে ছিল বি প্রেজেন্ট স্টেট, তারপরে ইনপুট 1 ট্রু হওয়াতে সে ট্রানজিশন কোথায় হয়েছে? সি তে হয়েছে। সো বি থেকে নেক্সট স্টেট সি তে গেছে, সি তে চলে যাওয়ার পরে তখন সি হবে কারেন্ট স্টেট বা প্রেজেন্ট স্টেট। তারপরে সি থেকে ইনপুট 0 এর জন্য এ তে যাবে অথবা ইনপুট 1 এর জন্য ডি তে যাবে, যেটার জন্য যাবে। ইনপুট 0 যদি ট্রু হয় তাহলে এ তে যাবে, যদি ইনপুট 1 ট্রু হয় তাহলে ডি তে যাবে। যেখানে যাবে ওটা যাওয়ার পরে ওই স্টেটটা হবে তখন প্রেজেন্ট স্টেট। সো এক এক সময় কিন্তু এক একটা প্রেজেন্ট স্টেট হচ্ছে। সো তোমার যখন যেই স্টেটে যাবে সেইটাই তখন কারেন্ট স্টেট হিসেবে আমাকে ধরতে হবে। এই কারণে কেস স্টেটমেন্টের কন্ট্রোলিং এক্সপ্রেশন হচ্ছে কারেন্ট স্টেট। ঠিক আছে, অন্য কিছু। কেস স্টেটমেন্টের কন্ট্রোলিং এক্সপ্রেশন হচ্ছে কারেন্ট স্টেট। সো এখানে স্টেট কয়টা আছে? ABCD EF। সো এই যে প্রত্যেকটার জন্যই এ তে থাকলে এ তখন কারেন্ট স্টেট, বি তে যদি থাকে তখন বি কারেন্ট স্টেট। সো এখানে যখন যেই স্টেট থাকবে কারেন্ট স্টেট, সেই স্টেটকে নিয়েই কাজ করবে। তো তোমাকে এখানে সেন্সিটিভিটি লিস্টে, এই জন্য বললাম সেন্সিটিভিটি লিস্টে আলাদা করে ইনপুট গুলা লেখা লাগবে না। এখানে যেটা যখন যে ইনপুট নিয়ে কাজ করা দরকার, সেটা ইনপুট আই হোক বা এই যে স্টেট গুলা হোক, যখন যেটা নিয়ে কাজ করা লাগবে সেটা নিয়েই কাজ করবে, কারণ এখানে তো অনেকগুলা স্টেট আছে এবং এক এক সময় এক একটা কারেন্ট স্টেট হবে। তো তুমি আলাদা করে লিখে তো কোনো লাভ নাই। এটা যখন যে স্টেট নিয়ে কাজ করার দরকার হবে সেই স্টেট নিয়েই কাজ করবে। ঠিক আছে, এখন এখানে একটু আসি। আচ্ছা, আর আমরা প্রত্যেকটা স্টেটে যে যখন আমরা যাব, ধরো এ এখন প্রেজেন্ট স্টেট,
আমরা এখন কি ডিটারমাইন করব? ডিটারমাইন করব, ধরো এ প্রেজেন্ট স্টেট, এখন ইনপুট 0 এর জন্য নেক্সট স্টেট কি, ইনপুট 1 এর জন্য নেক্সট স্টেট কি, মানে আমরা নেক্সট স্টেট কি হবে সেটা লিখব এবং কোন ইনপুটের জন্য আউটপুট কত সেটাও লিখব। তার মানে প্রত্যেকটা স্টেট, মানে প্রত্যেকটা কারেন্ট স্টেট থেকে আমরা কি কি ডিটারমাইন করব, নেক্সট স্টেট আর আউটপুট, এই দুইটা আমরা ডিটারমাইন করব। মানে এক্সপ্লিসিটলি আমরা লিখব যে কোন ইনপুটের জন্য নেক্সট স্টেট কত হবে এবং কোন ইনপুটের জন্য আউটপুট কত হবে, এটা আমরা এখানে লিখব। সেটা ট্রানজিশন ডায়াগ্রাম দেখে সেই অনুযায়ী, ঠিক আছে। এখন এখানে আসি, এই যে the first always statement is a description of the combinational output and next state functions. প্রথম যে অলওয়েজ স্টেটমেন্ট সেটার কিসের ডেসক্রিপশন, আউটপুট আর নেক্সট স্টেট, যে মাত্রই বললাম যে আমরা আউটপুট আর নেক্সট স্টেট ডিটারমাইন করব সেটা। The input set for these functions contains the input I and the register current state. এখানে ইনপুট সেট কি কি? ইনপুট সেট হচ্ছে I আর হচ্ছে কারেন্ট স্টেট, এই যে I আর কারেন্ট স্টেট। সো যখন যেই কারেন্ট স্টেটে, যে বললাম একটু আগে যে যখন যেই স্টেটে থাকবো সেইটা তখন কারেন্ট স্টেট। সো সেটা যখন যে কারেন্ট স্টেট সেটা নিয়েই কাজ করবে এবং ইনপুট I যেটা 0 ট্রু হলে বা 1 ট্রু হলে কি হবে, সো I ইনপুট নিয়ে কাজ করবে। তাহলে the input set for these functions contains the input I and the register current state, সেটাও বললাম একটু আগে। Any change on either of these will cause the always statement to be re-evaluated. তোমার ইনপুট সেট এখানে I আর কারেন্ট স্টেট, এখন কোনো কারণে যদি চেঞ্জ হয় কোনো একটাতে, তাহলে পুরো অলওয়েজ স্টেটমেন্টটা আবার রি-ইভ্যালুয়েটেড হবে, নতুন করে ইভ্যালুয়েশন হবে। তারপরে the single statement within the always is a case statement indicating the actions to be performed in each state. মানে ওই যে আমরা কি কি ডিটারমাইন করব সেটা, যে আউটপুট আর নেক্সট স্টেট এই দুটো ডিটারমাইন করব সেটা। আচ্ছা, the controlling expression for the case is the state variable current state, সেটাও বললাম যে কন্ট্রোলিং এক্সপ্রেশন কেস স্টেটমেন্টের কন্ট্রোলিং এক্সপ্রেশন হবে কারেন্ট স্টেট। Thus, depending on what state the machine is in, only the specified actions occur. তার মানে thus depending on what state the machine is in, যখন যে স্টেটে থাকবে সেটার জন্য একটা স্পেসিফাইড অ্যাকশন আছে। যেমন যখন এ তে থাকবে, কথার কথা প্রেজেন্ট স্টেট এ, ইনপুট 0 এর জন্য এ তে যাবে, ইনপুট 1 এর জন্য বি তে যাবে, বা ইনপুট 0 এর জন্য আউটপুট 000 আর ইনপুট 1 এর জন্য আউটপুট 100। এটা তো স্পেসিফাইড, চেঞ্জ হবে না এটা। ওই তো ওইটাই বলছে যে ডিপেন্ডিং অন হোয়াট স্টেট দ্য মেশিন ইজ ইন, মেশিনটা যখন যেই স্টেটে থাকবে তার যে স্পেসিফাইড অ্যাকশন সেটাই কিন্তু হবে, অন্যটা হবে না, সেটাই বলছে। ইন ইচ কেস আইটেম the two combinational functions being computed out and next state, সেটাও মাত্র বললাম যে in each case item two combinational functions, যেটা আমরা প্রত্যেকটা প্রেজেন্ট স্টেটের জন্য নেক্সট স্টেটের আউটপুট এই দুটোই আমরা লিখবো, যে are assigned to using conditional operator। তারপরের কথা এই যে ইন অ্যাডিশন, যেটা এটা একটু পরে আসতেছি। তাহলে এখন কি কি লিখতে হবে প্রত্যেকটা স্টেটের জন্য সেটা এখন দেখি। প্রথমে হচ্ছে এ স্টেট থেকে, এই যে আমরা প্রত্যেকটা স্টেটের জন্য এখন নেক্সট স্টেট আর আউটপুট এই দুটোর জন্য লিখবো, যে ইনপুট 0 এর জন্য কি হবে আর ইনপুট 1 এর জন্য কি হবে সেটা লিখবো এখন। তো কন্ডিশনাল স্টেটমেন্ট প্রথমে সবগুলো তো বিগিনার স্টেট, যেহেতু একাধিক স্টেটমেন্ট আছে, সো বিগিন আর এন্ড এর মাঝে এই দুইটা স্টেটমেন্ট আছে। প্রথমটা হচ্ছে নেক্সট স্টেট। নেক্সট স্টেট হচ্ছে নেক্সট স্টেট ইকুয়ালস টু ইনপুট I 0 যদি ট্রু হয়, আমরা এখন টেস্ট করব যে ইনপুট 0 ট্রু হলে কি হবে আর 1 ট্রু হলে কি হবে। সো নেক্সট স্টেটে ইনপুট I যদি 0 হয়, ট্রু হয়, তাহলে নেক্সট স্টেট কি হবে, ইনপুট 0 ট্রু হলে নেক্সট স্টেট A, আর যদি 0 যদি ট্রু না হয় তাহলে
0 ট্রু হবে না মানে হচ্ছে তাহলে ইনপুট 1, এবং তাহলে ইনপুট 1 এর জন্য নেক্সট স্টেপ কি হবে, এ থেকে বি তে যাবে ইনপুট 1 এর জন্য। সেটাই এখন লেখা হবে যে নেক্সট স্টেট ইকুয়াল টু i0 যদি ট্রু হয় কোয়েশ্চেন মার্ক, মানে আমরা টেস্ট করব i0 ট্রু হলে a, আদারওয়াইজ বি। i0 ট্রু হলে নেক্সট স্টেট a, আদারওয়াইজ ইনপুট 1 যদি তখন ট্রু হয় তাহলে নেক্সট স্টেট বি। তো সেটা এখানে লেখা হবে, আমরা 0 দিয়ে টেস্ট করব, 0 ট্রু হচ্ছে কিনা সেটা টেস্ট করব। ট্রু হলে কত হবে নেক্সট স্টেট, আর যদি ট্রু না হয় তাহলে কত হবে। তাহলে নেক্সট স্টেট সমান i যদি 0 ট্রু হয় কোয়েশ্চেন মার্ক, তাহলে নেক্সট স্টেট a, তারপরে কোলন বি, ট্রু না হলে বি, সেমিকোলন। একইভাবে আউটপুটটাও যে আউট সমান i0 ইনপুট 0 যদি ট্রু হয়, ইনপুট 0 ট্রু হলে আউটপুট হবে 0 0 0, আদারওয়াইজ 1 0 0। তাহলে এটাই লিখতে হবে যে 0 0 0 না হলে 1 0 0। তো এটা তো সরাসরি 0 0 0 লেখা যাবে না, ভেরিলগ নোটেশন যেভাবে লিখতে হয় বাইনারিতে সেটাই লিখতে হবে। তাহলে এখানে 3 বিট বাইনারি 0 0 0 কোলন 3 বিট বাইনারি 1 0 0 এটা লেখা হবে। তাহলে প্রত্যেকটা স্টেটের জন্য এখন এভাবেই নেক্সট স্টেট কি আর আউটপুট কি হবে সেটা আমরা এক্সপ্লিসিট স্টাইলে লিখবো, ঠিক আছে। তাহলে এ স্টেটের জন্য আরেকবার বলি, প্রথমে নেক্সট স্টেট হচ্ছে ইনপুট 0 যদি ট্রু হয় তাহলে এ, আদারওয়াইজ বি। তাহলে ইনপুট 0 ট্রু হলে এ, আদারওয়াইজ বি। আর আউটপুটের ক্ষেত্রে ইনপুট 0 যদি ট্রু হয় তাহলে 3 বিট বাইনারি 0 0 0, আদারওয়াইজ 3 বিট বাইনারি 1 0 0। প্রত্যেক লাইনে কিন্তু সেমিকোলন হবে, অনেকে সেমিকোলন দিতে ভুলে যায়। তাহলে এটা হচ্ছে এ যখন কারেন্ট স্টেট তখনকার, এটা বুঝা গেছে? Yes, ma'am. এখন বাকি যে বি সি ডি ই এফ সবগুলোর জন্য একইভাবে এক্সপ্লিসিটলি লিখতে হবে। এখন আসি বি তে, বি যখন কারেন্ট স্টেট তখন নেক্সট স্টেট কি হবে, এই যে বি ইনপুট 0 ট্রু হলে এ, আদারওয়াইজ সি, যে এ সি। আর আউটপুটের ক্ষেত্রে 0 ট্রু হলে 3 বিট বাইনারি 0 0 0, আদারওয়াইজ 3 বিট বাইনারি 1 0 0। এরপরে সি তে আসি, সি যখন প্রেজেন্ট স্টেট বা কারেন্ট স্টেট একই কথা। নেক্সট স্টেট হচ্ছে ইনপুট 0 ট্রু হলে এ, আদারওয়াইজ ডি। আর আউটপুট ইনপুট 0 ট্রু হলে 3 বিট বাইনারি 0 0 0, আদারওয়াইজ 3 বিট বাইনারি 1 0 1। এরপরে ডি যখন প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট ইনপুট 0 হলে ডি, আদারওয়াইজ ই। আর আউটপুট ইনপুট 0 ট্রু হলে 3 বিট বাইনারি 0 1 0, আদারওয়াইজ 3 বিট বাইনারি 1 1 0। এরপরে আসি ই তে, ই থেকে নেক্সট স্টেট ইনপুট 0 ট্রু হলে ডি, আদারওয়াইজ এফ। আর আউটপুট ইনপুট 0 ট্রু হলে 3 বিট বাইনারি 0 1 0, আদারওয়াইজ 3 বিট বাইনারি 1 1 0। এখন এফ, লাস্ট যে স্টেটটা এফ থেকে নেক্সট স্টেট হচ্ছে, এখানে না এখন টেস্ট না করলেও চলবে, এখানে এই বাকিগুলোতে টেস্ট করার দরকার ছিল, কারণ ইনপুট 0 এর জন্য একটা স্টেটে যায়, ইনপুট 1 এর জন্য আরেকটা স্টেটে যায়। কিন্তু এফ থেকে দেখো ইনপুট 0 এর জন্য ডি তে যায়, ইনপুট 1 এর জন্য ডি তে যায়, ইভেন আউটপুটও সেম। ইনপুট 0 ট্রু হলে আউটপুট 1 0 1, আবার 1 এর ইনপুট 1 ট্রু হলেও আউটপুট 1 0 1। তো এদের ক্ষেত্রে কিন্তু সেম, আগের গুলার ক্ষেত্রে কিন্তু সেম ছিল, এক এক ইনপুটের বেলা এক একটা ছিল, এই জন্য টেস্ট করার দরকার হয়েছে। এখানে এফ যখন কারেন্ট স্টেট তখন এটা টেস্ট না করলেও হবে, এই জন্য এখানে সরাসরি লিখছে যে এফ যখন তখন নেক্সট স্টেট হচ্ছে ডি, ইনপুট 0 এর জন্য ডি, ইনপুট 1 এর জন্য ডি, এই জন্য আর টেস্ট করে নাই, শুধু ইকুয়াল সাইন দিয়ে ডি লিখছে। আউটপুটেও একই রকম, যে আউট সমান 3 বিট বাইনারি 1 0 1 লিখছে। এখন এটা সরাসরিও লিখতে পারো, আবার তুমি টেস্ট করতে পারো, এই যে আগের গুলা যেভাবে টেস্ট করা হয়েছে এটাও টেস্ট করতে পারো, সেটাও এই যে এইভাবে তাহলে লিখতে পারো যে নেক্সট স্টেট সমান ইনপুট 0 যদি ট্রু হয় তাহলে ডি কোলন আবার ডি, ডি কোলন ডি, এভাবে লিখতে হবে, যেহেতু দুই ক্ষেত্রে ইনপুট 0 এর জন্য ডি, ইনপুট 1 এর জন্য ডি, সো ওভাবে লিখতে পারো ডি কোলন ডি। আউটপুটও ওই একইভাবে, যে ইনপুট 0
যদি ট্রু হয় তখন 3 বিট বাইনারি 101 কোলন দিয়ে আবার 3 বিট বাইনারি 101। সো তুমি এটা টেস্ট করতে পারো, নাও করতে পারো, তোমার এখন ইচ্ছা। তুমি এভাবে সরাসরি, যেহেতু দুই ক্ষেত্রেই একই, তুমি সরাসরি লিখতে পারো, আবার এই যে এগুলো যেমন টেস্ট করা হয়েছে সেভাবে লিখতে পারো। তখন হবে ডি কোলন ডি, আর এটা হবে 3 বিট বাইনারি 101 কোলন 3 বিট বাইনারি 101, এরকম হবে। সেটা তোমার ইচ্ছা তুমি কিভাবে লিখবা। তাহলে এই যে 6টা স্টেট এক এক সময় এক একটা কারেন্ট স্টেট হবে। তো এই কারেন্ট স্টেট যখন যেটা থাকবে সেই অনুযায়ী তার নেক্সট স্টেট কি হবে, ইনপুট 0 এর ক্ষেত্রে কি হবে, ইনপুট 1 এর ক্ষেত্রে কি হবে, একইভাবে আউটপুট বের করব। ইনপুট 0 হলে আউটপুট কি হবে আর ইনপুট 1 হলে আউটপুট কি হবে, প্রত্যেকটার জন্য এক্সপ্লিসিটলি লেখা হল এ থেকে এফ পর্যন্ত। এই পর্যন্ত বুঝা গেছে? Yes, ma'am. ইয়েস ম্যাম। Yes, ma'am. এখন এরপরে এখনো কিন্তু শেষ হয়নি, কেস স্টেটমেন্ট এখনো শেষ হয়নি। এখন আরেকটা আছে ডিফল্ট। এই ডিফল্ট পার্টটা কিসের জন্য? আনডিফাইন্ড স্টেটের জন্য। তো আনডিফাইন্ড স্টেট যে আছে সেটা আমি কিভাবে বুঝবো? মানে এখানে তো ডিফাইন করা আছে 6টা স্টেট, এবিসিডি ইএফ, এই 6টা ডিফাইন করা। এখন আনডিফাইন্ড স্টেট আছে সেটা আমি কিভাবে বুঝবো? সেটা হচ্ছে এখান থেকে এই যে 3 বিটে আমরা যদি বাইনারিতে স্টেট অ্যাসাইন করতে চাই, টোটাল 3 বিটে আমরা কতটা লিখতে পারবো? 8টা। 3 বিটে 000 থেকে শুরু করে 111 পর্যন্ত। এখানে কয়টা আছে? 6টা। 6টা। 0 থেকে 5 পর্যন্ত। তাহলে আরো 2টা স্টেট আমরা 3 বিটে কিন্তু লিখতে পারবো, সেগুলো কিন্তু ডিফাইন করা নাই, ওগুলাই হচ্ছে আনডিফাইন্ড স্টেট এখানে। তাহলে এখানে এই ক্ষেত্রে, এই ট্রানজিশন ডায়াগ্রামের ক্ষেত্রে আনডিফাইন্ড স্টেট কয়টা? 2টা। 3 বিটে 8টা লেখা যায়, আছে 6টা। সো আনডিফাইন্ড স্টেট এখানে আছে 2টা। ঠিক আছে, মানে ওগুলা কোন ইনপুট 0 এর জন্য কোথায় যাবে বা ইনপুট 1 এর জন্য কোথায় যাবে বা আউটপুট কি হবে সেগুলো কিছু ডিফাইন করা নাই। ধরলাম জি আর এইচ, স্টেট গুলোর নাম ধরলাম, কথার কথা, লেখার দরকার নাই। এবিসিডি ইএফ জিএইচ, এই জিএইচ 2টা স্টেট এখানে আনডিফাইন্ড। তো ওই যে আনডিফাইন্ড স্টেট আছে সেটার জন্য কিন্তু লিখতে হবে, কি লিখতে হবে? ধরো সি প্রেজেন্ট স্টেটে আছে, সি এখন প্রেজেন্ট স্টেট। তাহলে ইনপুট 0 হলে এ তে যাওয়ার কথা, বা ইনপুট 1 যদি ট্রু হয় তাহলে ডি তে যাওয়ার কথা। কিন্তু সিনথেসিসের সময় যেটা হতে পারে যে 0 এর জন্য এ তে যাওয়ার কথা বা 1 এর জন্য ডি তে যাওয়ার কথা, সেটাতে না গিয়ে সে ওই আনডিফাইন্ড যে 2টা স্টেট আছে 2টার কোন একটাতে চলে গেছে, আনডিফাইন্ড স্টেটে চলে গেছে। যেতেই পারে, যদি আনডিফাইন্ড স্টেট থেকে থাকে এটা যেতেই পারে। যখন আনডিফাইন্ড স্টেটে চলে যাবে তখন কি হবে? তখনই রিসেট হবে। একটু আগে বলতেছিলাম না যে রিসেট হয়ে যে এতে চলে আসবে, এখন কখন রিসেট হবে? নিশ্চয়ই একটা কারণ থাকবে যে কারণে রিসেট হবে, এমনি এমনি তো রিসেট হবে না। কারণটা হচ্ছে এটাই যে যদি আনডিফাইন্ড স্টেট থেকে থাকে এবং কোনো এই যে ডিফাইন্ড স্টেট গুলো থেকে কোনো কারণে যদি আনডিফাইন্ড স্টেটে চলে যায় তখনই রিসেট হবে। তাহলে এই সেটার জন্য তোমাকে লিখতে হবে যে ডিফল্ট, এটা তো যেহেতু একাধিক স্টেটমেন্ট আছে বিগিন এন্ড বাকিগুলোর মতোই, তো নেক্সট স্টেট কি হবে? এ হবে। কারণ নেক্সট মানে এটা আমরা কিসের জন্য লিখতেছি? আনডিফাইন্ড স্টেটের জন্য লিখতেছি। ধরো সি থেকে যেটা বলতেছিলাম যে আনডিফাইন্ড স্টেটে চলে গেছে, সেটার জন্য তো আনডিফাইন্ড স্টেটের জন্য তো কোনো নেক্সট স্টেট বা আউটপুট লেখার কিছু নাই, তখনই তো রিসেট হবে। তার মানে নেক্সট স্টেট তখন হবে এ, যেটাতে রিসেট হবে সেই স্টেটটা হবে নেক্সট স্টেট। সো নেক্সট স্টেট সমান এ। আর আউটপুট কি হবে? আউটপুট তো ডিফাইন না। ধরো সি থেকে যে আনডিফাইন্ড স্টেটে চলে গেল সেটার জন্য কি কিছু ডিফাইন করা আছে? আউটপুট কত হবে? কিছুই তো ডিফাইন করা নাই। তাহলে আউটপুট কত হবে সেটা তুমি জানো না। তাহলে লিখতে হবে আউট 3 বিট বাইনারি, ডোন্ট কেয়ার 3 বিট তো হবেই, কারণ আউটপুট তো এখানে সব 3 বিটের। 3 বিট বাইনারি এখন কত তুমি তো জানো না, ওগুলো তো আনডিফাইন্ড, আমরা জানি না। সো ডোন্ট কেয়ার হবে 3 বিট বাইনারি, 3টা ডোন্ট কেয়ার। সো এই যে আনডিফাইন্ড স্টেট সেটার জন্য লিখতে হবে। যদি আনডিফাইন্ড স্টেট থেকে থাকে তখন লিখতে হবে। এই ডিফল্ট পার্টটা যে সবসময় লেখা লাগবে তা না, কিন্তু
এখানে যেটা বললাম আনডিফাইন্ড স্টেট কয়টা? দুইটা। কিভাবে বুঝলাম দুইটা আনডিফাইন্ড স্টেট আছে? 3 বিটে যেহেতু স্টেট গুলো অ্যাসাইন করা যায়, 3 বিটে 8টা স্টেট অ্যাসাইন করা যায়, আছে হচ্ছে ডিফাইন করা আছে 6টা। তার মানে এখানে আনডিফাইন্ড স্টেট আছে দুইটা। সেই দুইটা আনডিফাইন্ড স্টেটের জন্য তোমাকে এই ডিফল্ট পার্টটা লিখতে হবে। নেক্সট স্টেট এ হবে, রিসেট হবে, আর আউটপুটটা ডোন্ট কেয়ার হবে। এখন সবসময় আনডিফাইন্ড স্টেট থাকবে এমন কোনো কথা নাই। যদি এখানে 8টা স্টেট ডিফাইন করা থাকতো, ট্রানজিশন ডায়াগ্রামটা যদি এমন হতো 8টা স্টেটই আঁকা আছে, সবকিছু ডিফাইন করা আছে, তখন কিন্তু আর আনডিফাইন্ড স্টেট নাই। 8টাই যদি ডায়াগ্রামে থাকে, 8টাই তো ডিফাইন করা, তাহলে তো আর আনডিফাইন্ড স্টেট বলে কিছু নাই। তখন কিন্তু এই পোর্শনটা লেখা লাগবে না। এই পোর্শনটা লেখা লাগবে তখনই যদি তুমি দেখো যে আনডিফাইন্ড স্টেট আছে। তো সেই আনডিফাইন্ড স্টেট আছে কি নাই কিভাবে বুঝবা? এই যে কিভাবে বুঝবা সেটা তো বললাম। তো এখানে 6টার বদলে ডায়াগ্রামে যদি 8টা স্টেট থাকতো, তাহলে কিন্তু আর আনডিফাইন্ড স্টেট থাকতো না। আর আনডিফাইন্ড স্টেট না থাকলে এই ডিফল্ট পোর্শনটাও লেখার দরকার নাই। তাহলে এই ডিফল্ট পোর্শনটা লিখতে হবে কি হবে না সেটা তুমি ট্রানজিশন ডায়াগ্রাম থেকেই বুঝতে পারবে, এবং সেটা তোমাকে বুঝে তারপরে লিখতে হবে। ধরো আনডিফাইন্ড স্টেট নাই, তারপরেও তুমি ডিফল্ট পোর্শনটা লিখে রাখছো, তাহলে কিন্তু ভুল। ঠিক আছে? সো আনডিফাইন্ড স্টেট থাকলে ডিফল্ট পোর্শনটা লেখা লাগবে, না থাকলে লেখা লাগবে না। এখন আনডিফাইন্ড স্টেট আছে কি নাই সেটা ডায়াগ্রাম যেভাবে দেওয়া থাকবে তোমাকে কোয়েশ্চেনে, সেটা দেখলে না হয় তুমি বুঝতে পারো। যেমন এখান থেকে বুঝলাম 3 বিটে 8টা হয়, ডিফাইন করা আছে 6টা, তার মানে আমার আনডিফাইন্ড স্টেট 2টা আছে। যেহেতু আনডিফাইন্ড স্টেট আছে, সেটার জন্য এই পোর্শনটা লিখতে হবে যে নেক্সট স্টেট এ হবে, রিসেট হবে, আর আউটপুট হবে ডোন্ট কেয়ার। বুঝা গেছে এটা? Yes, ma'am. ম্যাম রিসেটটা যদি আমাদের অন্য কোন স্টেজে থাকতো তাহলে কি আমরা ডিফল্টের জায়গায় ওই স্টেজের নামটা লিখতাম? মানে এখানে তো এতে রিসেট দেওয়া। হ্যাঁ এখানে হ্যাঁ, যেখানে রিসেট বলা থাকবে সেই সেট হবে। জি ম্যাম। তাহলে এই যে প্রথম যে অলওয়েজ স্টেটমেন্ট লেখা হলো এখানে, এটা হচ্ছে কম্বিনেশনাল পার্টের জন্য। তো কম্বিনেশনাল পার্টে কেস স্টেটমেন্টের কন্ট্রোলিং এক্সপ্রেশন হচ্ছে কারেন্ট স্টেট। প্রত্যেকটা এখানে এবিসিডি ইএফ 6টাকেই কারেন্ট স্টেট ধরে নিয়ে প্রত্যেকটার জন্য নেক্সট স্টেট কি হবে আর আউটপুট কি হবে এক্সপ্লিসিটলি লেখা হলো। তারপরে একটা ডিফল্ট পার্ট আছে, সেই ডিফল্ট পার্টটা হচ্ছে আনডিফাইন্ড স্টেটের জন্য। এখানে 2টা আনডিফাইন্ড স্টেট আছে, কিভাবে বের করা হলো বোঝানো হয়েছে। আনডিফাইন্ড স্টেট যদি থেকে থাকে তাহলে ডিফল্ট পোর্শনটা লিখতে হবে, আর না থাকলে লিখতে হবে না। তাহলে এইটুক হয়ে গেল। তারপরে তো এন্ড কেস। তাহলে এইটা হচ্ছে কম্বিনেশনাল পার্টের জন্য। এখন এখানে আসি, এখানে যা যা আরো লেখা ছিল, যে এটা এই পর্যন্ত বলা হয়েছে যে ইন অ্যাডিশন, এটা বলছিলাম যে পরে বলবো। ইন অ্যাডিশন our default case is listed representing the remaining unassigned states. The default sends the machine to state A, which is equivalent to a reset. By arbitrary choice, out is set to don't care in the unassigned states. So কোডে যা বুঝলাম তাই এখানে লেখা আছে। তারপর this always statement will result in combinational logic because the sensitivity list contains all of the input set. There are no edge specifiers in the sensitivity list, and for every control path, both of the combinational outputs have been assigned to. এটার যে সেন্সিটিভিটি লিস্ট নিয়ে কথা বলছে সেটা তো আমি অলরেডি বুঝাইছি, যে যখন যেই স্টেটে থাকবে সেটা কারেন্ট স্টেট হবে, সেইটাকে নিয়েই কাজ করবে, তোমাকে আর আলাদা করে এখানে লেখা লাগবে না। আর ইনপুট নিয়েও কাজ করবে, ইনপুট আই 0 হলে বা 1 হলে সেটা নিয়ে কাজ করবে। এই পর্যন্ত বোঝানো হলো। তারপর হচ্ছে ইন দ্য সেকেন্ড অলওয়েজ স্টেটমেন্ট। তো এটা লেখা বোঝানোর আগে কোডটা বুঝায়নি যে কি সেকেন্ড অলওয়েজ স্টেটমেন্টে কি লিখতে হবে। এটা তো বলাই হয়েছে যে সেকেন্ড অলওয়েজ স্টেটমেন্টটা হচ্ছে সিকোয়েন্সিয়াল পোর্শনের জন্য, মানে ফ্লিপ ফ্লপের পার্টের জন্য। এটার জন্য অলওয়েজ অ্যাট, এখন
এই ব্র্যাকেটটা তো সেন্সিটিভিটি লিস্ট, সেন্সিটিভিটি লিস্টে তো ইনপুট লিখতে হয়। এখন সিকোয়েন্সিয়াল পার্ট যে ব্লকটা আছে সেটার ইনপুট গুলা কি কি, ক্লক আর রিসেট, তাহলে সেগুলোর জন্য লিখতে হবে। তাহলে অলওয়েজ অ্যাড সেন্সিটিভিটি লিস্টে ক্লক আর রিসেট লিখতে হবে। এখন ক্লক দুই পজিটিভ এজ হয়, নেগেটিভ এজ হয়, আবার রিসেটও কিন্তু পজিটিভ এজ নেগেটিভ এজ হয়। ক্লকের পজিটিভ এজ নেগেটিভ এজ কিন্তু অলরেডি বোঝানো হয়েছে যে যদি পজিটিভ এজ ক্লক ইউজ করা হয় তাহলে যখন 0 থেকে 1 হবে তখন ট্রিগারিং হবে, আর যদি নেগেটিভ এজ ক্লক ইউজ করা হয় যখন 1 থেকে 0 হবে, একদম ওই সাইকেলটা শেষ হয়ে যাবে ঠিক তখন 1 থেকে যখন 0 হবে তখন ট্রিগারিং হবে। রিসেটের ক্ষেত্রেও একই রকম, যে এই যে রিসেট যে হবে কেন হবে সেটা তো বলাই হয়েছে কেন রিসেট হবে। এখন এই যে রিসেট হবে সেই রিসেটটা কখন হবে সেটাও রিসেট পজিটিভ এজ আর নেগেটিভ এজ, যে যদি পজিটিভ এজ রিসেট ইউজ করা হয় তাহলে ঠিক যখন 0 থেকে 1 হবে, ওই যে একটা ক্লক সাইকেলের ঠিক যখন 0 থেকে 1 হবে তখন রিসেট হবে। আর যদি নেগেটিভ এজ রিসেট ইউজ করা হয় ঠিক যখন 1 থেকে 0 হবে তখন রিসেট হবে। ঠিক আছে, তো এই যে ক্লক দুই রকমের, পজিটিভ এজ নেগেটিভ এজ, রিসেটও দুই রকমের, পজিটিভ এজ নেগেটিভ এজ। তাহলে এই যে ক্লক আর রিসেট এই দুটো ইনপুট 4 রকমের কম্বিনেশন হতে পারে ক্লক আর রিসেটের মধ্যে, যে ক্লক পজিটিভ রিসেটও পজিটিভ, ক্লক নেগেটিভ রিসেটও নেগেটিভ, অথবা ক্লক পজিটিভ রিসেট নেগেটিভ, আর একটা হচ্ছে ক্লক নেগেটিভ রিসেট পজিটিভ। 4 রকমের কম্বিনেশন হতে পারে, দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ, অথবা একটা পজিটিভ একটা নেগেটিভ, বা এইটা নেগেটিভ এইটা পজিটিভ, 4 রকমের কম্বিনেশন হতে পারে। এখন এই যে 4 রকমের কম্বিনেশন, এখানে তোমার কোন কম্বিনেশন ইউজ করতে হবে সেটা কোয়েশ্চেনে বলা থাকবে। তো এখানে ধরে নাও কোয়েশ্চেনে বলা ছিল যে ক্লক হবে পজিটিভ এজ, রিসেট হবে নেগেটিভ এজ, সেটার জন্য কিভাবে লিখতে হবে অন্যগুলোর জন্য বলবো। তো ক্লক হচ্ছে পজিটিভ এজ, রিসেট হচ্ছে নেগেটিভ এজ। তাহলে এখন আমরা টেস্ট করব, রিসেট টেস্ট করব, রিসেটটা আমরা টেস্ট করব। সেটা রিসেট যদি ট্রু হয় তখন কারেন্ট স্টেট কি হবে, আর ট্রু না হলে কি হবে সেটাই আমরা এখন টেস্ট করব। তাহলে এটা হচ্ছে ইফ স্টেটমেন্টে, ইফ, এখন এই যে ইফ স্টেটমেন্টে যে কন্ডিশনটা কিন্তু ট্রু বানাতে হবে। রিসেটের যে কন্ডিশন সেটা তোমাকে ট্রু বানাতে হবে। এখন রিসেট আছে কি রকম, নেগেটিভ এজ রিসেট, তো নিজের নেগেটিভ। তুমি যদি শুধু রিসেট লিখো, ধরো এখানে রিসেটের আগে একটা নট লেখা আছে, তুমি যদি শুধু রিসেট লিখো, আপাতত নট ইগনোর করো, যদি শুধু রিসেট লিখো তোমার রিসেট কিন্তু নেগেটিভ এজ, তো নিজে নেগেটিভ, তাহলে কন্ডিশনটা কিন্তু ট্রু হবে না। কন্ডিশনটাকে নেগেটিভ যেটা আছে সেটা কন্ডিশনকে যদি ট্রু বানাতে হয় তার আগে একটা নট লিখলে এখন কন্ডিশন ট্রু হবে। রিসেট আছে নেগেটিভ এজ, তার আগে তুমি আরো একটা নট বসায় দিলাম, তাহলে সে এখন কন্ডিশনটা ট্রু হবে। সো ইফ নট রিসেট, এখন রিসেট যদি ট্রু হয় তাহলে কারেন্ট স্টেট কি হবে, কারেন্ট স্টেট এ হবে। কারণ রিসেট যদি ট্রু হয় সে আগে যেখানেই থাকুক ও তো এ তে চলে যাবে, তখন এ হবে কারেন্ট স্টেট। যখন এ তে চলে যাবে এ তখন কারেন্ট স্টেট হয়ে যাবে। তাহলে কারেন্ট স্টেট, রিসেট যদি ট্রু হয় কারেন্ট স্টেট হবে এ। এইটার কথা পরে বলতেছি, এখানে সবগুলোতে আগে সব ইকুয়াল সাইন ছিল, এখানে আবার এরকম কেন এটা বলতেছি একটু পরে, আগে কন্ডিশন বুঝায়নি তারপর। তাহলে রিসেট যদি ট্রু হয় তাহলে কারেন্ট স্টেট হবে এ, এলস কারেন্ট স্টেট কি হবে, নেক্সট স্টেট যেখানে যাবে সেইটা হবে। ওই যে বললাম ধরো সি তে আসি, ইনপুট 0 ট্রু হলে এ তে যাবে, বা ইনপুট 1 হলে ডি তে যাবে। এখন যদি কোনো কারণে যে রিসেট হয়ে যায় মানে আনডিফাইন্ড স্টেটে চলে যায় তখন তো রিসেট হয়ে যাবে, তখন তার মানে কারেন্ট স্টেট এ হয়ে যাবে। আর যদি রিসেট না হয় তাহলে ইনপুট 0 এর জন্য এ তে যাওয়া, যদি ইনপুট 0 ট্রু হয় তাহলে এ তে যাবে, অথবা যদি ইনপুট 1 ট্রু হয় তাহলে ডি তে যাবে। ধরো ইনপুট 1 ট্রু হয়েছে তাহলে সি থেকে ডি তে চলে যাবে, তখন ডি হবে কারেন্ট স্টেট। তাহলে সি থেকে তারপরে যে স্টেটে যাবে সেটাই তখন কারেন্ট স্টেট হবে। এটা আমি শুধু সি দিয়ে বুঝলাম, এটা যে কোনো স্টেটের ক্ষেত্রে বোঝানো যেত, একই কথা। তার মানে যদি রিসেট ট্রু হয় তাহলে তো কারেন্ট স্টেট এ হয়েই গেল, আর যদি রিসেট না হয় তখন যে কোনো স্টেট সি থেকে বা ধরো ডি থেকে ধরো
যেখানে যাবে ইতে গেল, ই তখন কারেন্ট স্টেট হবে, তার মানে নেক্সট স্টেট যেটা সেটাই তখন কারেন্ট স্টেট হবে। তাহলে ওইটাই যে রিসেট যদি ট্রু হয় তাহলে কারেন্ট স্টেট এ, এলস কারেন্ট স্টেট হচ্ছে নেক্সট স্টেট যেটাতে যাবে সেটাই তখন কারেন্ট স্টেট হবে। সেটা কোনটা নেক্সট স্টেট হবে সেটা আমরা জানি না, সেটা ইনপুট 0 হলে একটা হবে, ইনপুট 1 হলে আরেকটা হবে। তো যেটা ট্রু হবে সেই অনুযায়ী যে স্টেটে যাবে সেটাই তখন কারেন্ট স্টেট হয়ে যাবে। তো এই হচ্ছে সিকোয়েন্সিয়াল পার্টের জন্য যেটা লিখতে হবে। এইটুকু বোঝা গেছে? Yes, ma'am. আচ্ছা, এখন এই যে এই সিম্বলের কথা বলি, এগুলো হচ্ছে সব ব্লকিং স্টেটমেন্ট, শুধু ইকুয়াল সাইন, আর এটা হচ্ছে এই যে লেস দেন সাইন ইকুয়াল, এটা হচ্ছে নন ব্লকিং অ্যাসাইনমেন্ট। নন ব্লকিং অ্যাসাইনমেন্ট কেন এখানে ইউজ করতে হবে, মানে ব্লকিং অ্যাসাইনমেন্ট ইউজ করলে কি হবে? ব্লকিং অ্যাসাইনমেন্ট ইউজ করলে এখানে তুমি কারেন্ট স্টেটটা তুমি ব্লক করে দিচ্ছ, তখন এই যে কারেন্ট স্টেটটা ব্লক করে দিচ্ছ, তো কারেন্ট স্টেট যে নেক্সট স্টেট তো এক এক সময় এক একটা হবে, এটা তো ফিক্স নাই যে বি থেকে ইনপুট 0 এর জন্য এ তে যাবে বা ইনপুট 1 এর জন্য সি তে যাবে। তুমি যদি এখন ফিক্স করে দাও, মানে ব্লকিং অ্যাসাইনমেন্ট ইউজ করো, তখন সবসময় কারেন্ট স্টেট একই হতে থাকবে। ব্লক করে দিবে, ব্লক করা যাবে না, কারণ কারেন্ট স্টেট এক এক সময় এক একটা, সেখান থেকে নেক্সট স্টেটও ইনপুট 0 এর ক্ষেত্রে একটা হবে অথবা ইনপুট 1 এর ক্ষেত্রে আরেকটা হবে। তো এই জন্য ব্লক করে দেওয়া যাবে না, এই কারণে নন ব্লকিং অ্যাসাইনমেন্ট ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে এই পোর্শনটা আরেকবার বলি। অলওয়েজ অ্যাট, এখন এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল পার্টের, সিকোয়েন্সিয়ালের ইনপুট হচ্ছে এই দুইটা, ক্লক আর রিসেট। সেটার জন্য এখানে ক্লকও 2 রকম হয়, পজিটিভ এজ নেগেটিভ এজ, রিসেটও 2 রকম হয়, পজিটিভ এজ নেগেটিভ এজ। কোয়েশ্চেনে বলে দেয়া থাকবে যে কি রকম লিখতে হবে, কোনটার জন্য তোমাকে লিখতে হবে, যেহেতু 4 রকমের কম্বিনেশন সম্ভব ক্লক আর রিসেটের মধ্যে, 4টাই তো লেখা লাগবে না, যে কোনো একটা। তো সেইটা কোয়েশ্চেনে বলে দেওয়া থাকবে, যেটা বলে দেওয়া থাকবে সেটার জন্য লিখতে হবে। তাহলে ধরো এখানে বলে দেওয়া আছে যে ক্লক হবে পজিটিভ এজ আর রিসেট হবে নেগেটিভ এজ, সেটার জন্য তোমাকে এখন রিসেটটা টেস্ট করতে হবে, রিসেট টেস্ট করতে হবে, ক্লক না। রিসেট টেস্ট করতে গেলে এখন এটা তো নেগেটিভ এজ রিসেট, যদি এখন কন্ডিশন ট্রু করতে হয় তাহলে রিসেট আগে একটা নট বসাতে হবে, তাহলে ইফ নট রিসেট কন্ডিশন এখন ট্রু হবে তাহলে কারেন্ট স্টেট এ হবে, এলস কারেন্ট স্টেট হবে নেক্সট স্টেট যেটাতে যাবে সেইটা। সেমিকোলন সেমিকোলন হলো। আর এটা তো নন ব্লকিং অ্যাসাইনমেন্ট কেন সেটা বললাম। এখন এটা যদি রিসেট যদি পজিটিভ এজ আসে, আর একটা জিনিস, ক্লক যেটা বলা থাকবে সেটাই লিখবা, আর রিসেট যেটা বলা থাকবে সেটা লিখবা। এখানে টেস্ট করবা কোনটা, রিসেট টেস্ট করবা, ক্লক টেস্ট করা লাগবে না। ক্লক যেটা বলা থাকবে পজিটিভ এজ বা নেগেটিভ এজ সেটা তো লিখতেই হবে, সেন্সিটিভিটি লিস্টে তোমার ইনপুট না লিখলে তো হবে না, কিন্তু টেস্ট করবা রিসেট। এখানে ইফ স্টেটমেন্টে রিসেট টেস্ট করবা। তো নেগেটিভ এজ রিসেট থাকলে কি লিখতে হবে সেটা তো বললাম। এখন যদি এটা পজিটিভ এজ রিসেট বলা থাকতো, পজ এজ রিসেট, তখন কন্ডিশন হতো শুধু রিসেট, এর আগে আবার নট দেওয়া যাবে না। পজিটিভেও নিজে পজিটিভ আছে, তুমি যদি এর আগে আবার নট বসায় দাও কন্ডিশন কিন্তু ফলস হয়ে যাবে, তোমাকে কন্ডিশনটা ট্রু বানাতে হবে। তো কন্ডিশনটা ট্রু বানাতে গেলে এখন যদি পজিটিভ এজ রিসেট থাকে তাহলে তো আর 1 আসেই নিজে, আলাদা করে আর নট লিখে তো ফলস বানানোর কোনো দরকার নেই। তাহলে পজিটিভ এজ রিসেট থাকলে শুধু কন্ডিশন হবে শুধু রিসেট, আর যদি নেগেটিভ এজ রিসেট থাকে তখন তার আগে একটা নট বসে নট রিসেট করতে হবে, তাহলে কন্ডিশনটা ট্রু হবে। তাহলে বোঝা গেছে নেগেটিভ এজ আর পজিটিভ এজ থাকলে কখন কি লিখতে হবে? Yes, ma'am. তাহলে এই হচ্ছে, তারপরে শেষ এই যে এন্ড মডিউল, এই যে মডিউল শুরু হয়েছিল এটা এন্ড মডিউল, এখন শেষ হলো কোড। এই যে এটা পুরোটা একটা মডিউলের মধ্যে, সেই পুরোটা একটা মডিউলে, এই পোর্শনটা হচ্ছে কম্বিনেশনাল পার্টের জন্য আর এই পোর্শনটা হচ্ছে সিকোয়েন্সিয়াল পার্টের জন্য, দুইটাই লিখতে হবে। যেহেতু ফাইনাইট স্টেট মেশিনের জন্য কোড লেখা হচ্ছে, ফাইনাইট স্টেট মেশিনের যে দুইটা ব্লক আছে দুইটার জন্য লিখতে হবে, একটা আবার বাদ দিয়ে দিলে হবে। কম্বিনেশনাল সিকোয়েন্সিয়াল দুইটার জন্য লিখতে হবে। আচ্ছা, এখন আগের
পেজে যেটা in the second always statement reset is asserted low and will cause the machine to go into state A. If reset is not asserted, then the normal action of the always will be to load current state with the value of next state, changing the state of the finite state machine on the positive edge of clock. এখানে বলা হয়েছে যে সেকেন্ড অলওয়েজ স্টেটমেন্টে রিসেট ইজ অ্যাসার্টেড লো। এখন রিসেট যদি হয় তাহলে এতে যাবে যে উইল কজ দ্য মেশিন টু গো ইনটু স্টেট এ, আর যদি রিসেট না হয়ে থাকে তাহলে নর্মাল যে অ্যাকশন, যে স্টেটের থেকে যে অ্যাকশন হওয়ার কথা সেটা এক এক স্টেটের ক্ষেত্রে এক এক রকম, সেটা হবে, সেটাই বলছে। এখন এটা তো বললাম এই যে লোকাল প্যারাম স্টেটমেন্ট কেন ইউজ করা হয় সেটা তো বলা হয়েছে। এখন কেন দরকার লোকাল প্যারাম এটা, সেটা হলো ধরো এই যে 6টা স্টেট তুমি সিরিয়ালি 0 থেকে 5 ধরলাম, তাহলে এখানে যখন ABCDF যখন যে স্টেটে থাকবে সেই স্টেটে তুমি যে বাইনারি ভ্যালু অ্যাসাইন করছো সেটাই হবে। এখন ধরো তুমি স্টেটগুলোর বাইনারি ভ্যালু চেঞ্জ করতে চাও, যেটাকে ধরো দুইটা স্টেটের তুমি বাইনারি অ্যাসাইনমেন্ট চেঞ্জ করতে চাও। ধরো A আছে 000, B আছে 001, তুমি এইটাকে 000 ধরতে চাও আর এটাকে 001 ধরতে চাও, ঠিক আছে? দুইটা সোয়াপ করতে চাও, তাহলে তোমার দুইটা সোয়াপ করতে গেলে এখানে সবকিছু আবার ঠিক করতে হবে, সবকিছুই ঠিক করতে হবে। তো কোডে হাত না দিয়ে কিভাবে চেঞ্জ করা যাবে, তোমার এখানে এই জন্য লোকাল প্যারাম স্টেটমেন্ট ইউজ করতে হবে যে তুমি যে দুটো সোয়াপ করতে চাও তুমি এখানে জাস্ট চেঞ্জ করে দিবা, বাকি কাজ ওই অনুযায়ী হবে, তোমার আর কোডে হাত দেওয়া লাগবে। কোডে হাত দিলে চেঞ্জ করতে গেলে তারপরে যদি ভুল হয় তখন ঠিক মতো কাজ করবে না। তো তোমার যদি স্টেটগুলোর বাইনারি অ্যাসাইনমেন্ট সোয়াপ করতে ইচ্ছা হয়, ধরো এইভাবে এক টেস্ট করলে একবার রান করলে, এখন তুমি দুইটা স্টেটের ভ্যালু সোয়াপ করে আবার রান করে দেখতে চাও যে কি হয়, তখন কোডে হাত না দিয়ে শুধু তুমি যে দুইটার স্টেটের ভ্যালু সোয়াপ করতে চাও সেই দুটো সোয়াপ করে দিলে বাকি কাজ আবার তখন রান করলে বাকি কাজ ওইভাবে হবে, কোডে হাত দেওয়া লাগে। এই কারণেই লোকাল প্যারাম অ্যাসাইনমেন্টটা স্টেটমেন্টটা ইউজ করা হয়, ঠিক আছে? এটা তাহলে এই হচ্ছে পুরা কোড যে মডিউল FSM। আরেকবার বলি, মডিউল FSM ইনপুট হচ্ছে আই, ক্লক আর রিসেট। আউটপুট রেজিস্টার ভেরিয়েবল হবে, যেহেতু এটা প্রসিডিউরাল ডেসক্রিপশন। আউটপুটের নাম ওরা দিচ্ছে আউট, আর এখানে রেঞ্জ হবে কারণ এখানে আউটপুট 1 বিটের না 3 বিটের। 3 বিটের জন্য রেঞ্জ হচ্ছে 0 থেকে 2, সো হায়ার তারপরে লোয়ার, সো 2:0 এটা লিখতে হবে। 3 বিটের বদলে যদি 2 বিট হতো তখন 10 লিখতাম, যদি 4 বিট হতো আউটপুট তাহলে 30 লিখতাম, যদি 1 বিট হয় কোনো রেঞ্জ লেখার দরকার নেই, 1 বিটের তার রেঞ্জের কোনো দরকার নেই, তখন আর রেঞ্জ লেখা লাগবে। তারপরে আরো আউটপুট আছে প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট, কারেন্ট স্টেট, নেক্সট স্টেট, এই দুইটাও আউটপুট ইন্টারনাল আউটপুট। ফাইনাইট স্টেট মেশিনের ইন্টারনালি দুইটা আউটপুট আছে, তাহলে আউটপুট যেহেতু এটাও রেজিস্টার ভেরিয়েবল হবে। এখন এইটার রেঞ্জ কত হবে সেটা আগে এগুলা লিখে নিতে হবে, বাইনারি অ্যাসাইনমেন্টের পরে রেঞ্জ কত হবে, যে 3 বিট, সো রেঞ্জ হবে 20। আর এইটা লোকাল প্যারাম, এইটার স্টেট আর এইটার রেঞ্জ, এইটার রেঞ্জ আর এইটার রেঞ্জ সেম হবে কারণ এটা তো স্টেট গুলা তুমি অ্যাসাইন করলাম, আর এটাও তো স্টেটের রেঞ্জ, সো এইটার রেঞ্জ এটার রেঞ্জ সেম হবে। কিন্তু আউটপুট আর স্টেট গুলার রেঞ্জ সবসময় যে সেম হবে এমন কোনো কথা না। এই ক্ষেত্রে সেম হয়ে গেছে, এই ক্ষেত্রে আউটপুটও 3 বিটের আবার স্টেট গুলোও 3 বিটের হয়ে গেছে, তার মানে এই না যে সবসময় হবে, ডিফারেন্ট হতেই পারে। তো যেভাবে হবে আউটপুট যত বিটের সেই অনুযায়ী তোমাকে রেঞ্জ লিখতে হবে, আবার স্টেট গুলা যে কয়টা সেই অনুযায়ী যত বিট দরকার সেইভাবে তোমাকে রেঞ্জ লিখতে হবে, সবসময় সেম হবে। এই ক্ষেত্রে হয়ে গেছে, তার মানে এই না যে সবসময় সেম হবে। তারপরে প্রথম যে অলওয়েজ স্টেটমেন্ট এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল কম্বিনেশনাল পার্টের জন্য, আর পরের যে অলওয়েজ স্টেটমেন্ট এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল পার্টের জন্য। তো কম্বিনেশনাল পার্টের জন্য যে অলওয়েজ স্টেটমেন্ট, এখানে সেন্সিটিভিটি লিস্ট হচ্ছে এই স্টেট গুলো আর ইনপুট আই।
তো কারেন্ট স্টেট কেস স্টেটমেন্টে কন্ট্রোলিং এক্সপ্রেশন হবে কারেন্ট স্টেট, যখন যে স্টেট থাকবে সেই স্টেটকে কারেন্ট স্টেট ধরে নিয়ে কাজ করবে এবং ইনপুট আই কে নিয়েও কাজ করবে, আলাদা করে লেখা লাগবে না। তারপরে এবিসিডি ইএফ 6টা স্টেটের জন্য এক্সপ্লিসিটলি নেক্সট স্টেট আউট কি হবে সেটা লেখা হলো। আর তারপরে হচ্ছে ডিফল্ট, সেটা দরকার হতেও পারে নাও হতে পারে। যদি আনডিফাইন্ড স্টেট থাকে তাহলে ডিফল্ট পোর্শনটার দরকার হবে, যদি আনডিফাইন্ড স্টেট না থাকে তাহলে দরকার হবে না। এখানে আনডিফাইন্ড স্টেট আছে 2টা, কিভাবে বুঝলাম? এখানে যেহেতু স্টেটগুলো 3 বিটের, 3 বিটে 8টা স্টেট অ্যাসাইন করা যায়, আমার ডিফাইন করা আছে হচ্ছে 6টা, তার মানে 2টা আনডিফাইন্ড স্টেট আছে। তো ওই 2টা আনডিফাইন্ড স্টেটের জন্য লিখতে হবে এটা। আর যদি আনডিফাইন্ড স্টেট না থেকে থাকে তাহলে আর এটার দরকার নেই। যদি এখানে 8টাই থাকতো তাহলে তো আর আনডিফাইন্ড স্টেট থাকতো না কোনো, তখন আর ডিফল্ট পোর্শনের দরকার হতো না। এটা গেল। তারপরে সেকেন্ড অলওয়েজ স্টেটমেন্ট, এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল পার্টের জন্য। সিকোয়েন্সিয়াল পার্টে ইনপুট হচ্ছে ক্লক আর রিসেট। তো ক্লক পজিটিভ এজ নেগেটিভ এজ হয়, রিসেটও পজিটিভ এজ নেগেটিভ এজ হয়। তাহলে ক্লক আর রিসেটের মধ্যে 4 রকমের কম্বিনেশন হতে পারে। তো যে কোনো একটা কম্বিনেশনের জন্য লিখতে হবে, সেটা কোন কম্বিনেশন হবে কোয়েশ্চেনে বলা থাকবে। যেমন এখানে বলা ছিল ক্লক পজিটিভ এজ আর রিসেট হচ্ছে নেগেটিভ এজ। তো এখন আমরা টেস্ট করবো হচ্ছে রিসেট। ক্লক যা বলা থাকবে সেটা তো লিখবা, আর রিসেট যা বলা থাকবে লিখবা, তারপরে টেস্ট করবা রিসেট। তো রিসেট ট্রু কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কারেন্ট স্টেট হবে এ, এলস কারেন্ট স্টেট হবে নেক্সট স্টেট যেটাতে যাবে সেটা। এখন নেগেটিভ এজ থাকলে কন্ডিশনটা হবে নট রিসেট, তাহলে ট্রু হবে। আর যদি পজিটিভ এজ রিসেট থাকতো তখন শুধু রিসেট হতো। এই তারপরে এন্ড মডিউল। এই হচ্ছে explicit style of describing finite state machines. বুঝা গেছে? Yes, ma'am. তো এইটাই, এভাবেই কোড লিখতে হবে। এই একটা স্টাইলে বোঝানো হয়েছে, এই একটা স্টাইলে যে কোনো একটা ট্রানজিশন ডায়াগ্রাম দেওয়া থাকবে। এটা সেম তো আর দেওয়া থাকবে না, অন্যরকম একটা ট্রানজিশন ডায়াগ্রাম দেওয়া থাকবে, সেই ডায়াগ্রাম দেখে দেখে বুঝে শুনে লিখতে হবে। কারণ ডায়াগ্রামে তখন আউটপুট কত বিটের সেই অনুযায়ী তোমাকে এখানে রেঞ্জ লিখতে হবে, স্টেট যে কয়টা থাকবে সেই অনুযায়ী তোমাকে রেঞ্জ লিখতে হবে। তারপরে ট্রানজিশন বুঝে ইনপুট 0-এর জন্য কোথায়, ইনপুট 1-এর জন্য কোথায়, আউটপুট কত হবে সেগুলো সব লিখতে হবে এক্সপ্লিসিটলি। যদি আনডিফাইন্ড স্টেট থেকে থাকে তাহলে এই ডিফল্ট পোর্শনটা লিখতে হবে, যদি আনডিফাইন্ড স্টেট না থাকে তাহলে দরকার নাই এটার। তারপরে সিকোয়েন্সিয়াল পার্টের জন্য ক্লক আর রিসেটের কম্বিনেশন বলেই দেওয়া থাকবে কোয়েশ্চেনে, সেই অনুযায়ী তোমাকে রিসেটটা টেস্ট করতে হবে। রিসেট যদি ট্রু হয়, এখানে যেমন রিসেট কোথায় হবে বলা আছে, এ তে হবে, রিসেট হলে এ তে যাবে। তাহলে এই ক্ষেত্রে রিসেট যদি ট্রু হয় তাহলে কারেন্ট স্টেট এ হবে, আর যদি ট্রু না হয় তাহলে যেখান থেকে যে স্টেটে যাওয়ার কথা সেটাই হবে, সেটাই তখন নেক্সট স্টেটটা তখন তারপরে কারেন্ট স্টেট হয়ে যাবে। এই হচ্ছে এক্সপ্লিসিট স্টাইল অফ ডেসক্রাইবিং ফাইনাইট স্টেট মেশিনস।